তাহলে আমাদের এর আগে আমরা আরো দুইটা প্যানেল করে ক্লাস করেছি। সেখানে প্রথম যে ক্লাসটা ছিল 1 থেকে নিয়ে 120 পর্যন্ত আমরা আলোচনা করার চেষ্টা করেছি, আর দ্বিতীয় ক্লাসে 121 থেকে নিয়ে 298 পর্যন্ত আলোচনা করেছি। তো আজকের ক্লাসটাতে আসবে আমাদের 299 থেকে নিয়ে 377 পর্যন্ত, যেখানে মূল আলোচনার বিষয় হবে আমাদের মানব দেহের বিরুদ্ধে যে অপরাধগুলা আছে সেই অপরাধগুলা। তো এই চ্যাপ্টারটা আসলে অনেক কিছু বোঝার আছে, অনেক কঠিন প্রশ্ন এখান থেকে বেশি আসে। মাত্র এই 79টা চ্যাপ্টার, 79টা সেকশন থেকেই 3টা 4টা এমনকি 5টাও এমসিকিউ কিন্তু আপনার আসতে পারে। কারণ প্যারাল কোডের মধ্যে গুরুত্বপূর্ণই হচ্ছে এই মানব দেহের বিরুদ্ধে এবং তারপরে যে সম্পত্তির বিরুদ্ধে অপরাধ থাকবে, এই দুটাই। তো যাই হোক, আমরা আশা করতেছি আপনারা সকালের ভিডিওটা দেখছেন। যদি না দেখে থাকেন তারপরেও আমরা আগে কিছু বেসিক আলোচনা করে নিই, যাতে আপনাদের সহজ হয় বুঝতে। কারণ না হলে কিন্তু এই জিনিসটা অনেকটা কঠিন মনে হয় যে আমরা কিভাবে পড়বো। আমরা আপনাদেরকে যে রিকোয়েস্টটা করব, যে দেখেন আসলে একটা জিনিস শুধু যে পড়ে মুখস্থ রাখতে হবে এমন বিষয় না, অনেক জিনিস আছে লিখেও মুখস্থ রাখতে হয়। তো আপনি যে কাজটা করবেন, সর্বপ্রথমে যখন 299 থেকে 377 এই জিনিসটাকে মনে রাখবেন যে শুরু কোথা থেকে হচ্ছে, শেষ কোথায় গিয়ে হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 16। তো এই দুটা জিনিস মনে রাখবেন যে কোথা থেকে শুরু হইলো এবং কোথায় যায় এই চ্যাপ্টারের আমাদের এন্ডিংটা আসলো। এইখানে প্রায় অনেক প্রকারের অপরাধ আছে, মোটামুটি ছোটখাটো হিসাব করলে টোটাল আমাদের প্রায় 19 থেকে 20 প্রকারের অপরাধ আসে। তার মধ্যে আমরা 15 প্রকারের অপরাধ সম্পর্কে পড়বো। আর এই টোটাল অপরাধগুলাকে আমরা 4টা ক্যাটাগরিতে নিতে পারবো। প্রথমে আগে বেসিক জিনিসটা 1-2 বার পড়বেন বা লিখবেন, সহজে কিন্তু মনে আসবে। দেখেন, মানব দেহের বিরুদ্ধে যে অপরাধগুলা হয়, অপরাধগুলার একটা আপনার জীবনকে প্রভাবিত করতে পারে, মানে ব্যক্তির জীবনটাকেই শেষ করে দিতে পারে, যেমন মানুষের মৃত্যু ঘটে। তাহলে প্রথম প্রকারের মধ্যে আমরা পাবো যে মানব দেহের বিরুদ্ধে যে অপরাধটা ঘটতেছে তাতে জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। দ্বিতীয় যেই অপরাধটা মানব দেহের বিরুদ্ধে হইতে পারে সেটা হচ্ছে মানুষের শরীরের সমস্যা হইতে পারে, শরীরে আঘাত করা হইতে পারে, অর্থাৎ শরীর রিলেটেড। তৃতীয়ত হচ্ছে আপনার একটা ব্যক্তি স্বাধীনতা আছে, আপনি কোথায় যাবেন, কোন দিকে যাবেন না যাবেন। তার মানে হচ্ছে তৃতীয় প্রকার অপরাধ হচ্ছে আপনার ব্যক্তি স্বাধীনতাকে কি করে, খর্ব করে। আর চতুর্থ প্রকার যে অপরাধটা সেটা হচ্ছে যে মানুষের যৌনতাকে প্রভাবিত করে। তাহলে এই 4টা জিনিস আগে পড়বেন, যে যেই আমরা টোটাল 299 থেকে 377 পড়বো, এটা 4টা ক্যাটাগরিতে আমরা নিয়ে আসতে পারবো। তাইলে যেটা আমাদের জীবনকে প্রভাবিত করবে সেটা আমরা পাবো 299 থেকে 318। যেটা আমাদের শরীরকে প্রভাবিত করবে যে অপরাধগুলা, যেমন আঘাত, গুরুতর আঘাত পাবো। এটা ছাড়া বল প্রয়োগ এবং আক্রমণ পাবো। আমাদের স্বাধীনতাকে প্রভাবিত করে যেমন অপহরণ আছে, মানুষ্যহরণ আছে, বাধা আছে, অবরোধ আছে। আর যৌনতাকে প্রভাবিত করে ধর্ষণ আছে এবং অপ্রাকৃতিক যে লালসা আছে সেটা। তো আগে এই 4টা ক্যাটাগরিতে আপনি 1-2 বার করেন, দেখবেন যে আপনার মুখস্থ হয়ে গেছে। এখন আমরা আরেকটা কাজ আপনাদেরকে করতে বলছি, যে আপনি যে কাজটা করবেন একটা সাদা কাগজের মধ্যে নিয়ে এই যে 299 থেকে 377 পর্যন্ত, এটাকে 7টা ভাগে আমরা ভাগ করব। এইভাবেই বেয়ারেক্টের মধ্যেই দেওয়া আছে। আপনি কিছু জানেন আর বুঝেন আর না বুঝেন এটা কিন্তু লিখতে রাখেন, যে 299 থেকে 318, 319 থেকে 338, 339 থেকে 348, 349 থেকে 358, 359 থেকে 374, আর 375 থেকে 376, আর 377। এইটা আপনি কয়েকবার প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার অটোমেটিক হয়ে যাবে। আপনি যখন লিখতে বসবেন হয়ে যাবে। আর এটা আপনার অবশ্যই দরকার আছে, কারণ এই যে 7 প্রকারের মধ্যে আমরা সকল অপরাধগুলা এইভাবেই সেকশন হিসাবে ভাগ করা আছে। তো এই জন্য এটা আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনি 2-3 বার একটু ট্রাই করেন। তাইলে দেখবেন যে এটা আপনার অলরেডি হয়ে গেছে, যে 299 থেকে 318 এক প্রকারের জিনিস পাবো, 319 থেকে 338 দ্বিতীয় প্রকারের পাবো, তারপরে 339 থেকে 348 তৃতীয় প্রকার, 349 থেকে 58 চতুর্থ, এবং 359 থেকে 74 পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম। এর ভিতরে কি আছে সেটা আপনি পরে মুখস্থ করবেন, আগে জাস্ট সেকশন গুলা আপনার খাতার মধ্যে আপনি লিখতে পারতেছেন কিনা এটা একটু ট্রাই করেন। বাকিটা আমরা যখন পড়বো অটোমেটিক আপনার মুখস্থ হয়ে যাবে, এখান থেকে পৃথক করে মুখস্থ করার কিন্তু দরকার নাই। তো যাক, আজকে আমরা যে অপরাধগুলো পড়বো, আগে অপরাধের বাংলা এবং ইংরেজি নামটাও আপনাকে একটু মুখস্থ রাখতে হবে। অনেক ক্ষেত্রে আপনি বাংলা নামটা জানেন কিন্তু ইংরেজিটা জানেন না। এই যে আমরা
মোটামুটি যে সেকশন গুলা পড়বো এটার মধ্যে আমরা হত্যা বা মার্ডার জিনিসটা পাবো, নরহত্যা বা কালপেবল হোমোসাইড জিনিসটা পাবো, সুইসাইড বা আত্মহত্যা পাবো, মিসক্যারেজ বা গর্ভপাত পাবো। এটা ছাড়া আমরা হার্ট বা আঘাত জিনিসটা পাবো। এটা ছাড়া গ্রিভিয়াস হার্ট বা গুরুতর আঘাত জিনিসটা পাবো। এটা ছাড়া অবৈধ বাধা বা রংফুল রিস্টেইন জিনিসটা পাবো। অবৈধ অবরোধ বা রংফুল কনফাইনমেন্ট জিনিসটা পাবো। এটা ছাড়া ক্রিমিনাল ফোর্স বা অপরাধমূলক বল প্রয়োগ পাবো এবং অ্যাসল্ট আক্রমণ পাবো। আর সাথে আমরা আরো যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কিডন্যাপিং বা মানুষহরণ, অ্যাবডাকশন বা অপহরণ। এটা ছাড়া রেপ এবং অপ্রাকৃতিক লালসা। এই 15টা যাতে আপনার বাংলা ইংরেজি দুইটা নামই মুখস্থ থাকে, যেটা ওয়ান বাই ওয়ান চলে আসবে। তো যাক, আগে যে ভিডিওটা দিছি প্রয়োজনে এটা আরো কয়েকবার দেখে নেবেন। আমরা আজকের মূল আলোচনাটা শুরু করি, যেহেতু অনেক লম্বা চড়া, অনেক কিছু বুঝার আছে। প্রথমেই যে জিনিসটা আসে বা যেটা আমাদের মাথার উপর দিয়ে যায় সেটা হচ্ছে যে এই যে আমাদের কোনটা হত্যা হবে কোনটা নরহত্যা হবে, মানে কালপেবল হোমোসাইড এবং মার্ডার, এই দুটার মধ্যে কোনটা কি, কোন জিনিসটা কখন হবে। তো আমরা যে কাজটা করি যে দুইটা আমরা পাশাপাশি রেখে আপনাদেরকে তুলনামূলক বুঝাইলে আপনি সহজে বুঝতে পারবেন, তারপরে আপনি আসে প্রতিটা আবার একসাথে পড়বেন। তো আমরা আগে তুলনামূলক চলে যাই, তাহলে আমাদের জন্য ইজি হবে, খুব সহজে আমরা বুঝতে পারবো। দেখেন, আমরা উদাহরণ দিয়ে আগে যদি বুঝি, সেটা হচ্ছে 299 আমাদের মূল যে জিনিসটা আসলে বলে, যদিও হেডিং এ লেখা আছে যে কালপেবল হোমোসাইড, আর 300 নম্বরের হেডিং এ লেখা আছে শুধুমাত্র মার্ডার। আপনি যদি বেয়ার একটা খুলেন এইটা, কিন্তু আপনার বুঝার জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে 399 এর উপরে যেখানে লেখা আছে যে কালপেবল হোমোসাইড, তার সাথে আপনি লিখবেন যে নট অ্যামাউন্টিং টু মার্ডার, মানে কালপেবল হোমোসাইড যেটা মার্ডার না। আর মার্ডারের সাথে লিখে রাখবেন কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, মানে কালপেবল হোমোসাইড যেটা মার্ডার। এটা যদি আপনি না লিখেন তাহলে কিন্তু আপনার একদিন লাগবে শুধু বুঝতে যে এই যে আমাদের কালপেবল হোমোসাইড আর মার্ডারের মধ্যে পার্থক্যটা কি। তো যাই হোক, আমরা দুইটা একসাথে নিয়ে আসি। প্রথম যে উপাদানটা সেটা হচ্ছে আমাদের ইন্টেনশন। ফৌজদারি মামলার জন্য বেসিক যে জিনিসটা আমরা জানি কি, মেনস্রিয়া এবং একটার্সিয়া দুইটাই লাগবে। মানে আপনি যে একটা অপরাধ করতেছেন, অপরাধ করার আপনার ইচ্ছা আছে কিনা, না আপনি আনমনে ভুলে করে ফেলছেন। তো ফৌজদারি মামলার বেসিক নিয়ম হচ্ছে যদি আপনার ইন্টেনশন যদি না থাকে তাইলে সেটা কোনো অপরাধ না। তো এর জন্য আমাদের 299 প্রথমেই একটা বেসিক কথা বলে, যদি আপনার ইন্টেনশন থাকে কাউকে হত্যা করার, কাউকে মারার, আর আপনি এই ইন্টেনশন নিয়ে তারে মেরে ফেললেন, তো সহজ কথা বলতেছে যে তাইলে আপনি কালপেবল হোমোসাইড করে ফেললেন। তাইলে আমরা একটা উপাদান পাইলাম আমাদের কালপেবল হোমোসাইডের, যেখানে আপনার ইন্টেনশন থাকবে কোনো ব্যক্তিকে হত্যা করার আর আপনি তারে হত্যা করে ফেললেন, তাইলে আপনি কালপেবল হোমোসাইড করে ফেললেন। এখন সেম এই একই উপাদান বা একই শব্দটা আপনি মার্ডারের মধ্যেও পাবেন। মার্ডারও ওই জিনিসটা বলা আছে যে আপনার ইন্টেনশন কাউকে হত্যা করার, আপনি তারে মেরে ফেললেন। তাহলে এই দুইটার মধ্যে আমাদের পার্থক্যটা তো আমাদের নর্মালি বইয়ের মধ্যে দেওয়া নেই, আমাদের বুঝে আসে না, কারণ দুইটা একই জিনিস বুঝাচ্ছে যে আমার ইন্টেনশন আছে কাউরে হত্যা করার, আমি তারা হত্যা করলাম, হয়ে গেল কালপেবল হোমোসাইড। আবার মার্ডারের ভিতরে গেলেও ওই জিনিসটাই পাচ্ছি। এই জিনিসটা আমরা উদাহরণ দিলে আমরা বুঝবো। এখন এই কালপেবল হোমোসাইডে যে জিনিসটা বলে সেটা হচ্ছে, ধরেন যে এ নামক একজন ব্যক্তি, সে কি করলো, রাস্তার মধ্যে এরকম একটা গর্ত সে করলো, করে উপরে সে কি করলো, হালকা করে এটা কাভার করে দিল যাতে মানুষ বুঝতে না পারে যে এখানে একটা গর্ত আছে। তার উদ্দেশ্যটা কি, যে এই পথ দিয়ে যেই আসবে সে যাতে এই গর্তের মধ্যে পড়ে এবং মারা যায়। এখন এই গর্তের মধ্যে কেউ পড়লে সবাই যে মারা যাবে এর পার্সেন্টেজ কিন্তু 100% না, কেউ আছে বাঁচাও যাইতে পারে। অথবা এমনও হইতে পারে যে এই জিনিসটা হচ্ছে যে এখানে যে কোনো ব্যক্তি কিন্তু আসতে পারে, এখানে সে কোনো ফিক্সড করে নাই, রহিমও আসতে পারে, করিমও আসতে পারে, যে কেউ আসতে পারে, কিন্তু তার ইন্টেনশনটা কি, যেই আসুক সেই মারা যাবে। তার মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি নেই, ফিক্সড কোনো পার্সন নাই। আর অথবা এই উদাহরণের মধ্যেই আপনি যে জিনিসটা নেন, যে সে এই যে গর্তটা করলো যেটা কাভার করে রাখলো, এটার মধ্যে ব্যক্তি যদি পড়ে সে যে মারা যাবে এটা 100% শিওর না, বাঁচতেও পারে। কারণ অনেক যারা অ্যাক্টিভ পার্সন আছে উপর থেকে জাম দিলে তারা মরবে না, তো সামান্য একটু নিচে পড়লে মরবে না। তাহলে এই কালপেবল হোমোসাইডের যে ইচ্ছা বা ইন্টেনশন, এটার মধ্যে দেখেন যে আপনি কিছুটা দুর্বলতা আছে, কিছুটা উইক প্রকৃতির, ব্যক্তি মারা যাইতেও পারে নাও যাইতে পারে। আবার ব্যক্তিটাও নির্দিষ্ট করা নাই যে কোন ব্যক্তি মারা যাবে,
কিন্তু সেম ইন্টেনশনের ক্ষেত্রে আপনি যখন দেখবেন মার্ডারের ক্ষেত্রে ওই এ নামক ব্যক্তি একই কাজ করলো, সে গর্তটা করে রাখলো আর এই উপর দিয়ে সে কি করলো, ঢাকে দিল, কিন্তু গর্তের ভিতরে আবার সে কি করলো, সেখানে হয়তো বিষাক্ত সাপ রাখলো, যে ব্যক্তি যদি উপর থেকে পড়ে যদি মারা নাও যায়, যাতে ভবিষ্যতে সাপের কামড়ে মারা যায়। অথবা সে সেখানে কি করলো, ছোট ছোট করে যে বিভিন্ন আমাদের তার কাটা যেগুলো আছে আমরা যেগুলাকে বলি, বিভিন্ন প্রকার লোহার জিনিস দিয়ে রাখলো, যাতে উপর থেকে পড়লে ওইটার উপরেই পড়ে, যাতে যদি উপর থেকে পড়ে না মরে, ওগুলা ভিতরে তার শরীরে যখন ঢুকবে লোহাটা, ওই কারণে মারা যায়। তাহলে এই দুইটার মধ্যেই দেখতেছেন যে কাজটা সে একই করছে, কিন্তু সেখানে সে এমন কঠোর তার ইচ্ছাটা, যাতে যেই পড়ুক যাতে মারা যায়, বাঁচার যাতে কোনো সম্ভাবনাই না থাকে। তাহলে কাজ সে একই করতেছে, এক জায়গায় সে কি করলো, শুধু গর্ত করে ঢাকা দিল, আর এক জায়গায় গর্ত করে ঢাকার আগে সেখানে হয়তো সাপ দিয়ে দিল, অথবা সেখানে লোহার পেরেক এই জিনিসগুলো দিয়ে দিল। তার মানে তার ইচ্ছাটা যে একজন ব্যক্তি মারা যাক, সেইটাকে বাস্তবায়ন করার জন্য একদম সব তার যত শক্তি ছিল যত বুদ্ধি ছিল সেটা প্রয়োগ করলো। তাহলে যখন দেখা যাবে যে নর্মাল ক্ষেত্রে, তখন আদালত বলবে যে এটা কালপেবল হোমোসাইড, এটা মার্ডার হবে না, কারণ সে গর্ত করছে, ঠিক আছে, সে অপরাধ করছে, ব্যক্তি পড়ছে, মারা গেছে। কিন্তু যখন দেখবে যে না, গর্তটা করছে, গর্তের ভিতরে আবার সে এক্সট্রা করে সেখানে যাতে ব্যক্তি যে কোনো প্রকার ভাবেই মারা যায় এই কাজটাও করে রাখছে, তখন তার ওই ইন্টেনশনটা কি হয়ে যাবে, তখন সেটা মার্ডার হয়ে যাবে। তাহলে বেসিক কথা আমরা একটা পার্থক্য করতে পারতেছি যে যদিও ইন্টেনশন, এখন ইন্টেনশনের তীব্রতা যদি বেশি হয় তাইলে সেটা মার্ডার হবে, আর যদি তীব্রতাটা স্বাভাবিক হয় তাইলে সেটা আমাদের কালপেবল হোমোসাইডই থাকতেছে। এইটা হচ্ছে আমাদের প্রথম উপাদান, এটা মনে রাখবেন, ইন্টেনশন। আপনি যখন বেয়ার অ্যাক্টের মধ্যে পড়বেন ওই শব্দটাই পাবেন। তো সেটা আমরা প্রথমেই নিয়ে দিলাম যে ইন্টেনশনটা, দুইটার মধ্যে একই জিনিস আছে। এখন আসি দ্বিতীয় প্রকার যে উপাদান, সেটা বলতেছে যে আপনি কি করলেন, কাউকে শারীরিক ভাবে, আপনার ইন্টেনশনটা হচ্ছে তাদের শারীরিক ভাবে একটু আঘাত করবেন, কারোর সাথে আপনার দ্বন্দ্ব, তো আপনি তারে চাচ্ছেন যে লাঠি দিয়ে একটু পিটাইতে, মানে আপনার ইন্টেনশন তাকে মারা কিন্তু না, কিন্তু আপনার ইন্টেনশনটা হচ্ছে তাদের শারীরিক ভাবে আঘাত করবেন। কিন্তু আপনার ইন্টেনশন হচ্ছে তাদের শারীরিক ভাবে আঘাত করবেন, কিন্তু আপনি জানেন যে ব্যক্তি আপনার আঘাতে মারা যাইতে পারে, মানে যাইতেও পারে নাও পারে। কি করলেন, আপনি কোনো ব্যক্তিকে ধরে ইচ্ছা মতো তার পায়ের মধ্যে পিটাইলেন, হাতের মধ্যে পিটাইলেন, পিঠের মধ্যে পিটাইলেন। তো এইটাতে যে ব্যক্তি মারা যাবে এটা 100% শিওর না, মারা যাইতেও পারে নাও পারে। নর্মালি আমাদের দেশে মারামারি লাগলে যেটা হয়, একজন ব্যক্তি আরেকজনকে মারে। তাইলে আপনি যখন কাউকে শারীরিক ভাবে আঘাত করবেন, আর এই আঘাতের পরে ব্যক্তি মারা যাইতেও পারে, ওই জন্য একটা শব্দ ব্যবহার করা আছে লাইকলি, মানে মারা যাইতেও পারে নাও পারে। তো এইরকম ক্ষেত্রে ব্যক্তি মারা গেল, তারে আপনি ইচ্ছা মতো পিঠে দিয়ে পিটাইছেন, কিন্তু দেখা গেল পরে ব্যক্তি মারা গেল, তো তখন এটা কি হয়ে যাবে, কালপেবল হোমোসাইড হয়ে যাবে। কারণ আপনি তো 100% শিওর না, তার মাথার মধ্যে আঘাত করেন নাই, তার মুখের মধ্যে আঘাত করেন নাই, আপনি তার পায়ে পিঠে পেটে আঘাত করছেন, যাতে ব্যক্তি মারাও যাইতে পারে নাও পারে। আপনার টার্গেট কি ছিল, তারে শুধু শারীরিক ভাবে কি করা, আঘাত করা, কিন্তু সেই আঘাতে ব্যক্তি মারা যাইতেও পারে নাও যাইতে পারে। এইরকম যখন থাকবে তখন সেটা হচ্ছে যে কি আমাদের, এইখানে আমরা বলতেছি যে শারীরিক আঘাত, যেটাতে ব্যক্তি মারা যাইতেও পারে নাও পারে, এটা হইলে এটা হবে কালপেবল হোমোসাইড। এখন একই শারীরিক আঘাত আপনি এমন ব্যক্তিরে করতেছেন যার সম্পর্কে আপনার ব্যক্তিগত নলেজ আছে, নির্দিষ্ট ব্যক্তি, যে রহিম সাহেবের কালকে হয়তো কি করছে, ওপেন হার্ট সার্জারি করে আসছে, অথবা একজন মহিলা আপনি চিনেন, সে সি সেকশন করে বাচ্চা জন্ম দিয়ে আসছে, আর আপনি আসে তার ওই মাথার মধ্যেই বা বুকের মধ্যেই ওই পেটের মধ্যেই আপনি কি করতেছেন, তারে আপনি আঘাত করতেছেন। তার মানে তখন মার্ডার হবে যখন আপনি ওই অপরাধীকে, আপনি ওই ব্যক্তিকে জানেন, যার প্রতি অপরাধটা করবেন তাকে ব্যক্তিগতভাবে চিনেন, তার শারীরিক অক্ষমতাটা জানেন, যে কোথায় তার সমস্যা, আর ওই জায়গায় আপনি যেয়ে মারতেছেন। যেমন কারো আমরা জানি যে তারও কি করা হয়, হাড়ে রিং বসানো হয়, আপনি তার বুকের মধ্যেই মারতেছেন। মহিলাদের সি সেকশন করে আপনি ওই জয়েন্ট বরাবর মারতেছেন। তার মানে এটা হচ্ছে যে এই ক্ষেত্রে আপনি যার প্রতি অপরাধটা হচ্ছে তার সম্পর্কে ব্যক্তিগত নলেজ আছে, যে তার শরীরের কোন জায়গায় সমস্যা, আপনি একদম টার্গেট মোতাবেক যদি মারেন তখন সেটা হয়ে যাবে কি, সেটা হবে আপনার মার্ডার হয়ে যাবে। তার মানে যখন এ নামক ব্যক্তি বি নামক মহিলাকে, সে জানে যে 2 দিন আগেই তার বাচ্চা ডেলিভারি হয়েছে, সি সেকশন হয়েছে, এখন সে আঘাত করতেছে তার পেটের ওই কাটার মধ্যে, তো এইরকম ক্ষেত্রে যদি মারা যায় তখন সেটা মার্ডার হয়ে যাবে, সেটার কালপেবল হোমোসাইড থাকবে না। তার মানে আঘাত দুইটাই ছিল, একটাতে ছিল কি জেনারেল আঘাত,
আরেকটাতে হচ্ছে স্পেসিফিক, ওই ব্যক্তি সম্পর্কে আপনার নলেজ আছে যে কোথায় আঘাত করলে তার সমস্যাটা বেশি হবে। এখন আসি আমরা 3 নাম্বার উপাদান, যেটা আমরা কালপেবল হোমোসাইডের মধ্যে পাবো, যেটা বলতেছে যে সেটা আপনার ইচ্ছা থাকুক বা না থাকুক, আপনি শারীরিক ভাবে আঘাত করেন বা না করেন, 3 নাম্বার উপাদানে বলতেছে আপনার নলেজ আছে এতটুকু, এমন কাজ আপনি করতেছেন যাতে আপনার নলেজ আছে যে এই কাজটা করলে কোনো ব্যক্তি মারা যাইতে পারে। আপনার ইচ্ছার এখানে কোনো মূল্য নাই, এখানে নলেজের মূল্য। কেমন? যেমন ধরেন যে আপনি 10 তলার ছাদের উপরে দাঁড়ায় আছেন, সেখানে একটা 50 গ্রাম, 100 গ্রাম অথবা 1 কেজির একটা ইট আছে, ওখানে নিচে দিয়ে কোনো ব্যক্তি যাচ্ছে, আপনি এটার নিচে তার মাথার উপরে ফালাই দিলেন। তো এখন এই ছোট জিনিসটা পড়লে ব্যক্তি মারা যাইতেও পারে, নাও পারে, লাইকলি টু, মানে আপনার নলেজটা এমন যে ঠিক আছে হয়তো মাথা ফাটবে, মরবে না, কিন্তু সে মারা গেল, তাইলে আপনার কালপেবল হোমোসাইড হয়ে যাবে। কিন্তু ধরেন যে এই একই কাজটা আপনি 5 তলার উপর বসে কি করতেছেন, যে 10 কেজি ওজনের একটা বড় পাথর আছে, সেটা ওই ব্যক্তির উপর বা কোনো ব্যক্তি নেই, আপনি উপর থেকে ফালায় দিলেন, একজন ব্যক্তি যাচ্ছে, তার মাথার মধ্যে পড়লো, শেষ, মারা গেল। তো তখন কি হবে? আপনার এই যে নলেজ, যে এই মাথার উপর যারই পড়ুক তার বাঁচার কিন্তু কথা না। তো এই জন্য আমাদের এই যে মার্ডারের 4 নাম্বার যে উপাদানটাতে বলতেছে যে এমন মারাত্মক কাজ যাতে সর্ব অবস্থায় আপনার জ্ঞান আছে যে ব্যক্তি মারা যাবেই যাবে, অল প্রবাবিলিটি যে মারা যাবেই, 10 দিন হাসপাতালে থাকলেও মারা যাবে, বাঁচার কোনো উপায় নেই। যদি এরকম কাজ আপনি করেন উপযুক্ত কোনো কারণ ছাড়া, আইনি কোনো জাস্টিফিকেশন ছাড়া যদি এই কাজটা করেন, তাইলে আপনি মার্ডার করেছেন বলে ধরে নেওয়া হবে। যে ছাদের উপর দাঁড়ায় আপনি 50 কেজির একটা বড় সেখানে পাথর আছে, নিচে ফালায় দিলেন, একজন ব্যক্তি যাইতেছিল, তার মাথার মধ্যে পড়লো, শেষ। তখন সেটার কালপেবল হোমোসাইড হবে না, কারণ আপনি এত বড় পাথরটা ফালাইছেন, এটা সর্ব অবস্থায় যার মাথার উপরে পড়বে মাথাটা ফাটবেই ফাটবে। এখন আমাদের মার্ডারের মধ্যে আরেকটা উপাদান বেশি দেওয়া আছে, কালপেবল হোমোসাইডে 3টা উপাদান দেওয়া আছে, মার্ডারে আছে 4টা। এখন 3 নাম্বার যে উপাদানটা মার্ডারকে আরো পৃথক করে, সেটা হচ্ছে আপনি শারীরিক ভাবে আঘাতগুলো এমন জায়গায় করতেছেন যে যেখানে প্রাকৃতিক ভাবে ন্যাচারাল কোর্সে ব্যক্তি মারা যাবে। কেমন? আপনি যদি কোনো ব্যক্তির মাথার মধ্যে 100টা বাড়ি দেন, সে বাঁচে থাকার কথা না। তার বুকের মধ্যে যদি 100টা বাড়ি দেন, বাঁচে থাকার কথা না। আর কালপেবল হোমোসাইডে আমরা দেখছিলাম কোথায়, তার পায়ে, পিঠে, মানে যেই জায়গাগুলো সেনসিটিভ না। আর 3 নাম্বার মার্ডারে বলতেছে আপনি ওই ব্যক্তিকে শারীরিক ভাবে এমন জায়গায় আঘাত করতেছেন, প্রাকৃতিকগত ভাবে ওই জায়গায় আঘাত করলে ব্যক্তি মারা যাবেই যাবে, এটাই হচ্ছে ন্যাচারাল জিনিস। তো তখন সেটা কি হয়ে যাবে? আপনার মার্ডার হয়ে যাবে। তাইলে আমরা কালপেবল হোমোসাইডে 3টা উপাদান পাইলাম, আর এইটার সাথে আমরা মার্ডারের 4টা উপাদান কিন্তু পাচ্ছি। তাইলে এই জিনিসটা আপনি আরেকবার একটু স্মরণ করেন, যে যেখানে আমাদের শুধু ইন্টেনশন কোনো ব্যক্তিকে হত্যা করব, তো আমরা যদি হত্যা করে দেই, সেটা কখন কালপেবল হোমোসাইড হবে, কখন মার্ডার হবে? যখন আমরা যাচাই বাছাই করে দেখব যে তার ইন্টেনশনটা, তাকে হত্যা করা ঠিক আছে, কিন্তু ইন্টেনশনটা কিছুটা দুর্বল প্রকৃতির ছিল, যে গর্তের মধ্যে পড়লো, মারা যাইতেও পারে, নাও পারে, মারা গেছে, আচ্ছা ঠিক আছে, কালপেবল হোমোসাইড। কিন্তু গর্তের মধ্যে সে আরো সেখানে সাপ দিয়ে রাখছে, সেখানে আরো জিনিস দিয়ে রাখছে, সেখানে বিভিন্ন বোমা অথবা যেগুলোকে আমরা বলি বিভিন্ন অস্ত্র রাখছে, ছুরি গুলাকে লম্বা করে রাখছে, যাতে মানুষ পড়লে তার পেটের মধ্যে ঢুকে যে যাতে মারা যায়। তার মানেটা হচ্ছে যে ইন্টেনশনটা যদি তার কি হয়, একদম এমন হয় যে যেই পড়ুক মারা যাবে, তাহলে সেটা তখন হত্যা হয়ে যাবে। তাহলে ইন্টেনশনের 2টা জিনিস বুঝতে পারলেন। আর শারীরিক আঘাতের ক্ষেত্রে 2টা জিনিস আসতেছে, দেখেন, শারীরিক আঘাত নর্মালি যেখানে মারলে ব্যক্তি মারা যাওয়ার সম্ভাবনা নাই, মরতেও পারে, নাও পারে। যেমন আমরা পিঠে, পেটে, পায়ের মধ্যে যদি আঘাত করেন। আর মার্ডারের ক্ষেত্রে 2 জায়গায় আঘাত। একটা হচ্ছে যে ক্ষেত্রে আপনি যাকে মারতেছেন তার সম্পর্কে ব্যক্তিগত নলেজ আছে, যে তার কোথায় দুর্বলতা আছে, তার কোথায় আঘাত করলে সে মারা যাবে। কেউ অপারেশন করছে, কেউ সার্জারি করছে, কারো পূর্ব থেকে হয়তো একজনের কি হয়েছে যে সে এখানে গলার মধ্যে অপারেশন করছে, আপনি সেখানে তারে মারতেছেন। তার মানে যেইটা সম্পর্কে আপনার নলেজ আছে যে ওই স্পেসিফিক জায়গায় টার্গেট করলে তখন সেটা হয়ে যাবে হত্যা। আবার আপনি এমন জায়গায় মারতেছেন, ন্যাচারাল প্রাকৃতিকগত ভাবে ওই জায়গায় মারলে ব্যক্তি মারা যাবেই, মাথার মধ্যে যদি আপনি 100টা যদি বাড়ি দেন, ব্যক্তি মারা যাবেই। আপনি ছুরি দিয়ে তার গলাটা কেটে ফেললেন, ব্যক্তি মারা যাবেই। তাইলে ওইটা হইলো আমাদের মার্ডার। আর নলেজের ক্ষেত্রে, যে যেই ক্ষেত্রে আপনার নলেজ আছে যে এই কাজটা যদি করি ব্যক্তি মারা যাইতে পারে, লাইকলিহুড, মানে মারা যাইতেও পারে, নাও পারে, 100% মারা যাবে এমন কোনো কথা না। কিন্তু মার্ডারের ক্ষেত্রে যে অল প্রবাবিলিটি, যে ব্যক্তি বাঁচার কোনো আর সম্ভাবনা নাই,
তখন সেটা হয়ে যাবে কি আপনার মার্ডার। তাইলে আপনি এখান থেকে যে জিনিসটা এখন মনে রাখবেন, 299-তে কালপেবল হোমোসাইডের কয়টা উপাদান আমরা পাইলাম? 3টা উপাদান। 300 ধারায় আমরা কয়টা উপাদান পাচ্ছি? 4টা উপাদান। এইগুলো একটু আগে মুখস্থ করার চেষ্টা করবেন। এখন যাই আমরা আরো বিস্তারিত প্রতিটা ধারার মধ্যে, তাহলে দেখবেন যে আমাদের সহজে এখন বুঝে আসবে যেটা আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনাটা করলাম। তাহলে 299 এর যে হেডিং আপনার বেয়ার একটা দেওয়া আছে কি, যে কালপেবল হোমোসাইড। তো এখন আগে তো আমাদের তাহলে আরেকটা বেসিক জিনিস বুঝতে হবে যে ভাই হোমোসাইড জিনিসটা কি, কালপেবল জিনিসটা কি, মার্ডার জিনিসটা কি। বেসিক জিনিসটা যদি জানা না থাকে আমাদের জন্য কিন্তু কঠিন হয়ে যাবে। তো এটাও আমরা একটু জেনে নেই, তাহলে আমাদের জন্য ইজি হবে। দেখেন, আমরা দুনিয়াতে আসছি, একদিন না একদিন আপনার মরতেই হবে। আপনার বয়স যখন শেষ হয়ে যাবে আপনি মারা যাবেনই যাবেন, সারা জীবন আপনি থাকতে পারবেন না। তো স্বাভাবিক মৃত্যু, এটাতে কারো কোনো সমস্যা নেই, কোথাও অপরাধ না। এখন কোন ব্যক্তি আছে তার শারীরিক মানসিক নানা প্রকার কারণে মানুষ কি করে, সুইসাইড করে, আত্মহত্যা করে। তো এই রিলেটেডও এখানে অপরাধ আলোচনা করা আছে। যখন ব্যক্তি নিজেকে নিজে হত্যা করবে সেটা হচ্ছে আত্মহত্যা। আর হোমোসাইড হচ্ছে যে যখন একজন মানুষকে আরেকজন মানুষ কি করে হত্যা করে, সেটাই হচ্ছে হোমোসাইড। তো আমাদের মূল আলোচনা এই হোমোসাইডের মধ্যেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তাহলে হোমোসাইড হইলে এমন একটা জিনিস, একটা ল্যাটিন শব্দ, দুইটা শব্দের সমন্বয় আছে এখানে। এটা হলো যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করে। এখন দুই কারণে হইতে পারে। লফুল হোমোসাইডও হইতে পারে, যে আইনগতভাবে এটা বৈধ, একজন আরেকজনকে মারছে। কোথায়? ওই যে আমরা ব্যতিক্রম পড়ছি দণ্ডবিধির কোথায় 76 থেকে 106, 6 বছরের বাচ্চা একজনকে মারে ফেলাইছে, তা আইনগতভাবে সে কি করে নাই, সে কোনো অপরাধী করে নাই। তাইলে ওইটা হইলো লফুল হোমোসাইড। ম্যাজিস্ট্রেট সাহেব আদেশ দিছে, যে কি করলো, যে জল্লাদ সে ব্যক্তিরে ফাঁসি দিয়ে দিল, তার জীবনটা নাশ করে দিল, তাইলে সে কোনো অপরাধ করে নাই। তাইলে আমরা পাবো লফুল হোমোসাইড, যেটা আইনের দৃষ্টিতে অপরাধ না। আরেকটা হচ্ছে আমাদের আনলফুল হোমোসাইড, মানে যেটা অবৈধভাবে একজন ব্যক্তি যখন আরেকজনকে মারে ফেলবে, এটা হচ্ছে আমাদের আনলফুল হোমোসাইড, যেটারই আমাদের আলোচনা। তো এই আলোচনার মধ্যে আমরা টোটাল 5 প্রকারের জিনিস পাবো। ওইটাও একটু আমরা কিন্তু বুঝে নেই যে টোটাল আমরা 5 প্রকারের জিনিস পাবো। দেখেন, সবচেয়ে যেই শাস্তি কম হোমোসাইডের মধ্যে, সেটা হচ্ছে যে আপনি কি করলেন, বেপরোয়া অথবা অবহেলায় গাড়ি চালায় কাউরে হত্যা করে ফেললেন। রাস্তা দিয়ে সাইডে গাড়ি চালানোর কথা, আপনি 80-তে চালাচ্ছেন, ব্রেক দিতে পারেন নাই, সামনে লোক আসছে, আপনি তারে কি করলেন, হত্যা করলেন। এটাও তো আপনি অন্যায় ভাবে করলেন, কারণ আপনি স্পিড লিমিট কিন্তু ঠিক রাখেন নাই। তো এই যে বেপরোয়া ভাবে গাড়ি অথবা মোটরসাইকেল ড্রাইভিং করে আপনি একজন ব্যক্তিকে মারলেন, আইনি বলতেছে যে এটাও একটা অপরাধ। তো এই জন্য এটার একটা পৃথক সেকশন দেওয়া আছে, শাস্তি খুবই কম, ম্যাক্সিমাম সম্ভবত 5 বছর পর্যন্ত। তাইলে আপনি গাড়ি চালানোর মাধ্যমে, গাড়ির মাধ্যমে একজন ব্যক্তিরে যখন হত্যা করতেছেন, এইটা আপনার আনলফুল হোমোসাইড, কিন্তু এটা শাস্তি কম, এটা পৃথক ভাবে দেওয়া আছে। আরেকটা হচ্ছে যে আপনার অবহেলার কারণে একজন ব্যক্তি মারা গেল। কেমন অবহেলার কারণে? যেমন ধরেন যে আপনি একটা বাচ্চা শিশুরে কিডন্যাপ করে নিয়ে আসছেন, ফেরতি দাবি করবেন, তার বাবা মা থেকে টাকা পয়সা দাবি করবেন। এখন হয়তো দেখলেন যে আপনার বাসায় পুলিশ আসছে, শুনে আপনি ঘরের ভিতরে একটা আলমারির মধ্যে তারে বদ্ধ করে রাখলেন। আপনার টার্গেট হইলো পুলিশ গেলে তারে সেখান থেকে বের করবেন। এখন পুলিশ যাওয়ার পরে বের করে দেখলেন ওই বাচ্চা শ্বাস প্রশ্বাস নিতে পারে নাই, মারাই গেছে। এখন আপনার অবহেলার কারণে মারা গেছে। তো এইটার শাস্তিও কিন্তু নগণ্য, খুবই কম দেওয়া আছে। তাইলে আনলফুল, আপনি একটা কি করলেন, অবৈধভাবে একজন ব্যক্তির জীবন নিয়ে নিলেন, তবে এটা নেগলিজেন্সের কারণে। তাহলে এই দুইটা আমরা পৃথকে সাইড করে রাখবো। যদি আপনি একজন ব্যক্তিকে হত্যাও করেন, সেটা যদি গাড়ি ওই মাধ্যমে হয় তাইলে শাস্তি একরকম, যদি অবহেলার কারণে হয় শাস্তি একরকম। এখন ধরেন যে আরেক প্রকারের আমরা শাস্তি কম পাবো, সেটা হচ্ছে ইনফ্যান্টিসাইড, মানে বাচ্চার বয়স 1 বছরের কম, ছোট বাচ্চা। দেখবেন যে অনেক জায়গায় যাদের মেয়ে সন্তান বেশি হয় বা পূর্বেও ছিল, তারা সন্তান প্রসব হওয়ার পর ওই ছোট বাচ্চাটাকে মেরে ফেলতো, যেহেতু মেয়ে জন্ম হইছে, তো এই জন্য তাদের সেটা রাখতো না। তো এইরকম ছোট বাচ্চা যারা ইনফেন্টিসাইড, এদেরকে যদি কেউ মারে ফেলায়, এটাও একটা আনলফুল হোমোসাইড, তবে এর শাস্তিও অনেক কম। তাহলে আমরা টোটাল 5টার মধ্যে 3টা দেখতেছি যার শাস্তি খুবই কম, ম্যাক্সিমাম 5 বছর পর্যন্ত আছে, এর বেশি কিন্তু না। কিন্তু মূল যে শাস্তি আমাদের বা মূল যে পড়াশোনা আমাদের এই দুইটার মধ্যেই হবে। একটা হচ্ছে কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, আর কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার। এই দুইটাই হচ্ছে আমাদের মূল টার্গেট।
তাইলে প্রথমে আমরা এই জিনিসটা একটু বুঝবো, তাইলে আমাদের জন্য টোটাল চ্যাপ্টারটা খুবই সহজ হবে। যে আনলফুল হোমোসাইড টোটাল 5 প্রকার। আপনি গাড়ির মাধ্যমে মেরে ফেললেন, আপনার অবহেলার কারণে মারা গেল, অথবা ছোট বাচ্চা পেট, আপনি যেটাকে আমরা বলতেছি যে ইনফ্যান্টিসাইড করলেন, তাহলে এই তিনটার পৃথক শাস্তি খুবই কম। আর মেইন যে দুইটা আমাদের, সেটা হচ্ছে যেটাকে আমরা বলি যে মার্ডার এবং কালপেবল হোমোসাইড। আপনারা নামটা মনে রাখবেন একটু বিস্তারিত, যে কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, মানে যেই মার্ডারটা আমাদের কালপেবল হোমোসাইডের মধ্যেই আছে, যেটা মার্ডার হিসাবে যায় নাই। আর একটা বলতেছে যে কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, মানে যে কালপেবল হোমোসাইডটা আমাদের মার্ডার হয়ে গেল। কালপেবল মানে হচ্ছে যার জন্য আপনি কাউরে কি করতে পারেন, অভিযোগ দিতে পারেন যে এই আমারে মারছে। যেমন আমরা বলি যে মানুষ ভুল করলে বলে যে শয়তানের কারণে, সেম এই জিনিসটা, যেই হত্যাকাণ্ডের জন্য কাউরে আপনি দোষারোপ করতে পারেন, সেটাই হচ্ছে আমাদের কালপেবল হোমোসাইড। তো এইরকম দোষারোপ করতে করতে আমরা কিছু পাবো মার্ডার, আর কিছু ওই দোষারোপই থেকে যাবে। তো সেটাই আমরা বিস্তারিত ভিতরে আলোচনা করতেছি। তাহলে আসি আবার এই চ্যাপ্টারটা, এই দুইটা সেকশনে আমাদের অনেক সময় যাবে, টেনশনের কোনো কারণ নাই, কারণ এই দুইটার জন্য 2 ঘন্টার লেকচারও আছে, 4 ঘন্টারও লেকচার আছে। তাহলে আমরা কালপেবল হোমোসাইড জিনিসটা কি? তো আমরা অলরেডি পার্থক্যের মধ্যে বুঝলাম যে কোনো ব্যক্তির ইন্টেনশন হচ্ছে কি করা, কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটানো। তো সে তার মন চাইলো কাউকে মারে ফেলবে, গুলি করে দিল, মারা গেল। তো সে কি করলো, কালপেবল হোমোসাইড করে ফেললো। সে কাউরে বডিলি সে ইনজুরি করার জন্য ইচ্ছা পোষণ করলো, তার মনে হইলো মারা যাইতেও পারে নাও পারে, সে তার ইনজুরি করলো, সে মারা গেল। কি হইলো, জখমের কারণে সে মারা গেল। তো কালপেবল হোমোসাইড হয়ে গেল। সে এমন একটা কাজ করলো, তার নলেজ আছে যে এই কারণে ব্যক্তি মারা যাইতেও পারে নাও পারে। তো এইরকম যে যেখানে লাইকলিহুড আছে, 100% শিওর না, তো সেইটাই হচ্ছে তার জ্ঞান, নলেজ। তো এই তিনটা উপাদানে হচ্ছে আমাদের কালপেবল হোমোসাইডের মধ্যে। এখন এই কালপেবল হোমোসাইডটা, প্রশ্ন যেগুলো আপনার ক্রিয়েটিভ প্রশ্ন আসবে, যে কালপেবল হোমোসাইড কখন মার্ডার হবে আর কখন মার্ডার হবে না, প্রশ্ন কিন্তু এটাই। উপাদান কিন্তু আমরা অলরেডি মুখস্থ করে ফেলছি, যে আমাদের ইন্টেনশন বা ইচ্ছা থাকবে, আমরা শারীরিক ভাবে আঘাত করব, আমাদের নলেজ থাকবে, এই তিনটাই কিন্তু উপাদান। এখন আসি আমরা এই 299 ধারার ক্ষেত্রে বোঝানোর জন্য আপনাদেরকে তিনটা ব্যাখ্যা দিছে। যে ব্যাখ্যাটা বলতেছে যে আপনি যখন একজন ব্যক্তির শারীরিক ভাবে আঘাত করবেন, আপনি এই অজুহাত নিতে পারবেন না যে তার তো আগে থেকেই এখানে অপারেশন করা ছিল, আমি হালকা টাচ করছি, আমার কি দোষ। তো এই জন্য বলতেছে পূর্ব থেকেই শারীরিক তার অক্ষমতা ছিল, শারীরিক বা তার সমস্যা ছিল, আর আপনি যে একটু কাজ করছেন এর কারণে তার মৃত্যুটা ত্বরান্বিত হয়েছে। তো এই জন্য আপনি এই অজুহাতটা আপনি নিতে পারবেন না, যে সে তো আগে থেকে অসুস্থ ছিল, এই অজুহাত আপনার চলবে না, আইন বলবে যে আপনি অপরাধী। 2 নম্বরে যে জিনিসটা, সেটা আপনি বলতে পারেন যে তারে আমি যে আঘাত করছি, যদি সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাইতো, যদি সে চিকিৎসা করাইতো, সে তো বাঁচতো। আইন বলতেছে যে না, এটা চাই চিকিৎসকের কাছে নিয়ে যাক বা না যাক, আপনি তারে শারীরিক ভাবে আঘাত করছেন, এর কনসিকুয়েন্সে সে মারা গেছে, আপনি অপরাধী। আপনি এই অজুহাত নিতে পারবেন না যে উপযুক্ত সময় যদি তারে চিকিৎসা করানো হইতো, অথবা অপারেশনটা যদি হয়ে যাইতো, তাইলে সে বাঁচতো, তো এক্ষেত্রে আমার দোষ নাই, এই অজুহাত আপনি নিতে পারবেন না। আর 3 নম্বরে যে জিনিসটা বলতেছে, সেটা হচ্ছে যে মায়ের গর্ভে যে শিশুগুলা থাকে, এইগুলা আসলে যে হত্যা করা হয়, এটা কালপেবল হোমোসাইড না। তবে আপনি এটার কালপেবল হোমোসাইডে নিতে পারবেন, কখন নিতে পারবেন, যদি ওই বাচ্চার কোনো অংশ, শরীরের কোনো অংশ কি থাকে, মানে যদি তার বের হয়, অর্থাৎ যখন তার ডেলিভারি হয়, ডেলিভারির সময় যদি হাত হোক অথবা পা হোক, কোনো অংশ যদি মায়ের গর্ভ থেকে বের হয়, তখন যদি আপনি তারে হত্যা করেন, তাহলে সেটা কালপেবল হোমোসাইড হবে। অথবা তার সম্পূর্ণ দেহটা দেহের বাইরে আসুক বা না আসুক, সে শ্বাস প্রশ্বাস নেক বা না নেক, তাতে কিছু যায় আসে না, যদি তার দেহের কোনো অংশ কি হয়, বের হয় মায়ের গর্ভ থেকে, আর আপনি যদি তখন তারে হত্যা করেন, তাইলে সেটা কি হবে, সেটা কালপেবল হোমোসাইড হবে। আপনি এই অজুহাত নিতে পারবেন না যে সে তো শ্বাস প্রশ্বাস নেয় নাই, বা সে তো সম্পূর্ণরূপে দুনিয়াতে আসে নাই, তার আগেই মারা হইছে, তো এই অজুহাত আপনি নিতে পারবেন না। তো এই তিনটা ব্যাখ্যা আপনার পরীক্ষায় তো আসবে না, শুধু জাস্ট একটু বোঝার জন্য, যে কালপেবল হোমোসাইডের ক্ষেত্রে কোন অজুহাত আপনি নিতে পারবেন না। তার মানে আগে থেকে সে অসুস্থ ছিল, এই অজুহাত আপনার চলবে না।
এটা ছাড়া আপনি তারে শারীরিক ভাবে আঘাত করছেন, যথাসময়ে সে চিকিৎসার পরামর্শ নিলে বাঁচতো, এই অজুহাত আপনার চলবে না। আর মায়ের গর্ভে যে শিশু যেটাকে মারা হয় এটা কালপেবল হোমোসাইডের মধ্যে পড়ে না। তবে আপনি কালপেবল হোমোসাইড নিতে পারবেন যদি ওই বাচ্চার কোনো অংশ মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, চাই টোটালি তার সম্পূর্ণভাবে আসুক অথবা শ্বাস প্রশ্বাস সম্পূর্ণরূপে নেক বা না নেক, তাতে কিছু যায় আসে না। তাহলে এই তিনটা ব্যাখ্যা হচ্ছে শুধু বোঝার জন্য। আর এখানে তিনটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো সবগুলার একটাই আপনার মূল টার্গেট, যে ইন্টেনশন আছে কিনা, ইচ্ছা আছে কিনা। ইচ্ছা থাকলে অপরাধ, না হইলে না। সেখানে আপনি যে তিনটা অপরাধ আপনার ব্যাখ্যা দেওয়া উদাহরণ দেওয়া আছে, প্রথম দুইটাতে বলা হচ্ছে যে আপনার ইন্টেনশন বা আপনার ইচ্ছা আছে কিনা, তৃতীয়টা বলতেছে যে আপনার নলেজ আছে কিনা। কেমন, যেমন ধরেন যে এ এবং বি দুইজন ব্যক্তি উদাহরণে দেওয়া আছে যে একটা বাগানে হয়তো তারা সে পশু শিকার করতে গেছে বা কিছু করতে গেছে। এ জানে যে ওই গাছটার আড়ালে সি নামক ব্যক্তি আছে, বি কিন্তু ওই নলেজটা নাই, সে জানে না। এ বি রে বললো যে পাখি দেখা যাচ্ছে এখানে, কি করো, গুলি করো, পাখিটাকে তারা ধরে নিবে। তো বি সেখানে গুলি করলো, গুলি করতে সি মারা গেল। তো উদাহরণ বলতেছে বি কোনো অপরাধ করে নাই, কারণ তার কোনো নলেজই নেই। অপরাধটা কে করছে? এ জানে, তাই এ এখানে সে কালপেবল হোমোসাইডের জন্য সে অপরাধী হবে, বি মুক্তি পাবে, কারণ তার কোনো নলেজই নাই যে সেখানে কিছু আছে। তো এই জন্য তিনটা উদাহরণে ওই আমাদের ইন্টেনশন এবং নলেজটা নিয়ে আসা হয়েছে। এখন আপনি এমসিকিউর জন্য কি পড়বেন? আমরা তো অনেকক্ষণ পড়লাম। এমসিকিউর জন্য পড়বেন যেটা, সেটা হচ্ছে শুধু হেডিংটাই পড়বেন, এক নম্বরে যে কালপেবল হোমোসাইড কত ধারায় দেওয়া আছে এটাই চলে আসে। তাহলে 299 এর হেডিং হচ্ছে কালপেবল হোমোসাইড, এটা মনে রাখবেন। তাহলে কালপেবল হোমোসাইড হওয়ার জন্য কয়টা উপাদান, এইটা একটু মনে রাখবেন যে তিনটা উপাদান। একটা হচ্ছে আপনার ইন্টেনশন থাকতে হবে, কাউকে মারার আপনার ইচ্ছা অভিপ্রায় থাকতে হবে, কারণ মেন্সরিয়া না থাকলে আপনি যতই মারে ফেলান সেটা কোনো অপরাধ হবে না। তো এই জন্য ইন্টেনশন থাকবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি কাউরে শারীরিক ভাবে আঘাত করবেন যার কারণে ব্যক্তি মারা যাইতেও পারে, নাও পারে। আর তৃতীয়ত হচ্ছে আপনি যে কাজটা করতেছেন অ্যাটলিস্ট আপনার এতটুকু নলেজ আছে যে এই কারণে একটা ব্যক্তির মৃত্যু ঘটতে পারে। এই তিনটা হচ্ছে আমাদের কালপেবল হোমোসাইডের উপাদান। তাইলে আপনি কি করবেন, এই কত নাম্বার সেকশনে আছে আর এই তিনটা উপাদান, এইটা হচ্ছে এমসিকিউর জন্য। আর 300 নাম্বারটাও সেম এরকম আপনি মনে রাখবেন যে মার্ডার কত নাম্বার সেকশনে আছে। তাইলে এটা আছে আমাদের 300 নাম্বার সেকশনে। আর এইখানে আমরা যেই হেডিংটা আপনাদেরকে বলতেছিলাম যে হোয়েন কালপেবল হোমোসাইড ইজ নট মার্ডার, আসলে এই শব্দটা 299 পাশে যদি আপনি লিখে রাখেন তাহলে আপনার জন্য বুঝতে সবচেয়ে বেশি সহজ হবে। তো এইটা লেখার মেইন কারণটা হচ্ছে এখানে পাঁচটা ব্যতিক্রম পাবো। এই যে এতক্ষণ ধরে আমরা মার্ডারের পাঁচ চারটা উপাদান পাইলাম, তো আমরা ওইখানে দেখবো যে উপাদানগুলা থাকার পরেও পাঁচটা ক্ষেত্রে ওইটা মার্ডার হবে না। তো আমরা এখন সেটা একটু দেখার চেষ্টা করি কি বলছে তারা। তাইলে কালপেবল হোমোসাইড এতটুকু বুঝলেন যে যেখানে আপনার ইচ্ছা থাকবে ব্যক্তিকে মারার, ইন্টেনশনটা থাকবে, তবে ইন্টেনশনটার মাধ্যমে যে কাজটা করতেছেন এটা দুর্বল প্রকৃতির, ব্যক্তি মারা যাইতেও পারে, নাও পারে। শারীরিক ভাবে কাউরে আঘাত করতেছেন, তার ফলে ব্যক্তি মারা যাইতেও পারে, নাও পারে। এমন একটা কাজ করতেছেন, আপনার নলেজ আছে, ব্যক্তি মারা যাইতেও পারে, নাও পারে। মানে যেখানে দুর্বলতা আছে, যেখানে 100% শিওর না, সেগুলো হবে আপনার কালপেবল হোমোসাইড। আর মার্ডারে আমরা কি দেখলাম? মার্ডারের মধ্যে যে আপনার ইন্টেনশন বা যে ইচ্ছাটা, এটা হচ্ছে এতটা তীব্র প্রকৃতির যে আপনি চাচ্ছেন যেই আসুক মারা যাক, যাইতেই হবে তারে। আপনি গর্ত করলেন, সাপ ঢুকায় দিলেন, গর্ত করলেন, সেখানে বিভিন্ন প্রকার বাঁশের কঞ্চি দিলেন যাতে মানুষ পড়লে তার বুকের মধ্যে ঢুকে যায়, যাতে সে মারা যায়। দুই নম্বরে হচ্ছে কি, তার এমন ভাবে আপনি আঘাত করলেন, আপনি তার ব্যক্তিগত, তার সম্পর্কে আপনার নলেজ আছে, জানেন তার শারীরিক দুর্বলতাটা কোথায়, সেইখানে আপনি তার করলেন, আঘাতটা করলেন। এমনও উদাহরণ হইতে পারে, কেমন, যেমন ধরেন যে একজন ব্যক্তি সে হয়তো আইসিইউ তে আছে, যেমন হয় বিভিন্ন বাংলা হিন্দি নাটকে দেখবেন যে তার আইসিইউ তে রাখা হয়েছে অক্সিজেন লাগায়া, এটাই তার শেষ মাধ্যম। আপনি কিচ্ছু করেন নাই, যে তার ওই যে অক্সিজেন মাস্কটা সরায়া দিলেন। তো এটাতে আপনি কি করলেন? আপনি মার্ডার করলেন, কারণ ওই ব্যক্তি সম্পর্কে আপনি জানেন যে এখন তার অক্সিজেন নেওয়াটা যদি আপনি বন্ধ করে দিতে পারেন তাইলে সে ব্যক্তি মারা যাবে। তো আপনি শিওর মার্ডার করে ফেললেন। কোন উপাদানে? এই 2 নাম্বার উপাদানে। তাইলে আপনি ওই ব্যক্তি সম্পর্কে যদি আপনার নলেজ থাকে, পার্সোনাল নলেজ থাকে,
আর আপনি যদি ওই কাজটা করেন যে এটা করলেই তো সে মারা যাবে, তাইলে আপনি কি করলেন? মার্ডার করে ফেললেন। আর আপনি শরীরের এমন জায়গায় আঘাত করতেছেন, মাথার মধ্যে আঘাত করতেছেন, 100টা যদি আঘাত করেন ব্যক্তি মারা যাবেই যাবে। আর 4 নম্বরের নলেজটা আপনার এমন যে অল প্রবাবিলিটি মানে সকল সম্ভাবনায় ওই কাজটা করলে ব্যক্তি মারা যাবেই যাবে, বাঁচার কোনো সুযোগ নাই। যেমন বললাম, 50 কেজির একটা পাথর যদি 10 তলা থেকে কোনো ব্যক্তির উপর আপনি ফালান, ও বাঁচার অল প্রবাবিলিটি মারা যাবেই যাবে। তাহলে এই 4টা উপাদান মুখস্থ রাখবেন। এখন এর যে আপনার বলতেছে যে 5টা ক্ষেত্রে মার্ডারের উপাদান পাবেন। একজন ব্যক্তি আরেকজনকে গুলি করে মারে ফেলাইছে, ধরলাম যে 50 কেজির একটা পাথরই দিয়ে দিছে, মারা গেছে, কিন্তু বলতেছে এই ব্যতিক্রমে পড়লে এইটা মার্ডার হবে না। তাইলে এই ব্যতিক্রম মানে হচ্ছে যে এখানে আমরা মার্ডারের উপাদান পাবো, কিন্তু এই 5টা ব্যতিক্রমের মধ্যে আসলে সেটা মার্ডার বলে গণ্য হবে না, তার শাস্তি হবে কালপেবল হোমোসাইডে, মানে একটু কম হবে শাস্তি। আর এই জন্য আমরা বলি যে সবচেয়ে বেশি শাস্তি হচ্ছে মার্ডারের, এই জন্য এটা হচ্ছে 1st ডিগ্রি। কালপেবল হোমোসাইডের একটু কম শাস্তি, তো এটা হচ্ছে 2nd ডিগ্রি। আর ইনফেন্টিসাইড, ওই যে শিশু হত্যার শাস্তি আরো কম, ওইটারে বলে যে 3rd ডিগ্রি কালপেবল হোমোসাইড। বিভিন্ন আইনের বই আপনি পাবেন যে 1ম ডিগ্রি, 2য় ডিগ্রি, 3য় ডিগ্রি, এর মানে হচ্ছে যেটা শাস্তি বেশি ওইটারে বলে যে 1st ডিগ্রি মানে মার্ডার, যেটা শাস্তি আরেকটু কম ওইটারে বলে যে 2nd ডিগ্রি, কোনটা? ওই কালপেবল হোমোসাইড। যেটা শাস্তি আরো কম, যেটা আমরা ইনফেন্টিসাইড বললাম, ওইটারে বলে যে 3rd ডিগ্রি। তো এইটাও মনে রাখতে পারেন। এখন তাইলে ব্যতিক্রম, 1 নম্বর ব্যতিক্রম বলতেছে যে এখানে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন থাকবে, আর আপনি আপনার আত্মনিয়ন্ত্রণ হারায় ফেলবেন, নিজেকে কন্ট্রোল করার ক্ষমতাটা হারায় ফেলবেন। কেমন? যেমন ধরেন যে কোথাও দুইজনে মিলে আপনারা কথাবার্তা বলতেছেন, কথাবার্তা বলতে বলতে শুরু হয়ে গেল ঝগড়া। ঝগড়া হইতে হইতে ওই ব্যক্তি এমন একটা কথা বললো আপনার মা সম্পর্কে, বাবা সম্পর্কে, ছেলে সম্পর্কে, আপনার স্ত্রী সম্পর্কে, যেটা শোনার পরে নর্মালি মানুষের যেটা হয় যে নিজের পরিবার সম্পর্কে কেউ যদি এমন কুরুচিপূর্ণ কথা বলে, তখন কিন্তু ম্যাক্সিমাম 100-র মধ্যে 90% মানুষ উত্তেজিত হবে। তাহলে 1 নম্বর ব্যতিক্রম হচ্ছে যখন গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন কেউ দিবে, আর এর ফলে ব্যক্তি তার আত্মনিয়ন্ত্রণ হারায় ফেলবে। তো এই আত্মনিয়ন্ত্রণ হারায় ফেলার পরে যদি সে তার কাছে পিস্তল থাকে, যদি গুলিও করে দেয়, লাঠি থাকে, যদি মাথার মধ্যে মারে, সে মারেও ফেলায়, উপাদান কিন্তু বিদ্যমান যে মাথার মধ্যে মারতেছে কি, হত্যা হচ্ছে, গুলি করে দিছে, হত্যা হইছে। কিন্তু আইন বলতেছে যেহেতু গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন পাওয়া গেছে, যেহেতু তারে প্রভোক করা হইছে, সে আত্মনিয়ন্ত্রণ হারায় ফেলছে, তাই একটু তারে সুবিধা আমরা দিতেই হবে। এটারে আমরা তখন আর মার্ডার বলবো না, এটা বলবো যে সে কালপেবল হোমোসাইডের জন্য অপরাধী হবে। এখন এই যে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, তো এটার ক্ষেত্রে বলতেছে আবার 3টা ব্যতিক্রম। এই ব্যতিক্রমে পড়লে আবার আপনার ওই অপরাধটা মার্ডারই হবে। কেমন? বলতেছে যে উত্তেজনা যে আপনাকে দিল, যে আপনার সাথে গালিগালাজ করলো, যে আপনার বাবা মারে কি করলো, গালি দিল, আপনি তারে না মারে আপনি আরেকজনরে মারতেছেন। যেমন হয় আপনার বাসায় দেখবেন যে বাবা বা মা যদি আপনারে ঝগড়া করে কিছু না বলতে পারলে, আপনার ছোট ভাই বোন থাকলে তারে আপনি ধমকান। তাহলে 1 নম্বর বলতেছে যে উত্তেজনা আপনারে যে দিল, তারে ব্যতীত যদি অন্য জনরে আপনি ওই উত্তেজনায় মারে ফেলেন, যে আপনারে গালি দিছে তারে তো মারতে পারতেছেন না, আপনি সাইডের আরেকজনরে রাগ করে গুসা করে তারে মারে ফেললেন, তো তাইলে বলতেছে এটা হত্যাই হবে, যদিও প্রভোকেশন দিছে, তারে তো মারেন নাই, মারছেন অন্য জনরে। তো এই জন্য বলতেছে যে আপনার যে উত্তেজনাটা যে দিল তাকে ব্যতীত যদি অন্য ব্যক্তিকে আপনি হত্যা করেন, তাইলে আপনার কোনো সুবিধা নাই। আপনি এই অজুহাত নিতে পারবেন না যে সে আমারে প্রভোক করছে, তো করছে তো তারে মারেন না, আপনি অন্য জনরে মারলেন কেন, তাইলে এটা হত্যাই হবে। আর এই 1 নম্বর ব্যতিক্রমে আবার বলতেছে যেটা, যে আপনি আগে থেকে পরিকল্পনা করছেন, আপনি যে তার একটা কথা বলবেন, সে আপনার একটা কিছু বলবে, তখন আপনি সুবিধা নেবেন যে সে আমারে প্রভোক করছে, মানে প্রভোকেশনটা আপনি নিজেই সৃষ্টি করছেন। মানে ওই তার সাথে যাইয়া হয়তো তার পিছন থেকে ঘাড়ের মধ্যে একটা থাপ্পড় মারছেন আগে নিজে, তো মারার পর সে আপনার বাপ মারা ধইরা গালি দিল যে তুই আমার এই কাজটা করলি কেন, এই, তো তখন আপনি এই কাজটা করলে আইন বলবে যে না, উত্তেজনা তো আপনিই সৃষ্টি করছেন। তাহলে যদি অপরাধী নিজেই প্রভোকেশনটা প্রথমে শুরু করে, অথবা যে প্রভোকেশন দিছে তার ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তিরা হত্যা করে, তাইলে বলতেছে যে তার জন্য কোনো সুবিধা নাই, সে হত্যার জন্যই দোষী সাব্যস্ত হবে। 2 নম্বর বলতেছে যে
আইনগত কাজ করার ক্ষেত্রে, অথবা সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব পালনের জন্য আসছে, পুলিশ আসছে আপনারে গ্রেপ্তার করতে, আপনার কলার ধইরা বইসা আছে, আপনার মাথা খারাপ হয়ে গেছে, পিস্তল ছিল বের করে পুলিশে মেরে দিছেন, তো বলতেছে এটা হত্যাই হবে। এটা আপনি সুবিধা পাবেন না যে আপনারে প্রভোক করছে, আপনার ঘাড়ে হাত দিচ্ছে, কারণ পুলিশ আপনারে গ্রেপ্তার করবেই। তাহলে আইনগত কাজ বা সরকারি কর্মকর্তা যখন তার অফিসিয়াল ডিউটি পালনের জন্য আসবে, তখন আপনি নিজেকে বলতে পারবেন না সে আমারে প্রভোক করছে, সে কেন আমার হ্যান্ডকাপ পরাবে, সে কেন আমার হাঁটায় হাঁটায় নিয়ে যাবে, পিস্তল ছিল মেরে দিছেন, আপনি মার্ডারের মামলায় আসামি হবেন। আর 3 নম্বরে যে জিনিসটা বলতেছে যে আত্মরক্ষার অধীনে কেউ যদি ধরেন যে কি হচ্ছে, কেউ নিজেকে সেলফ ডিফেন্সটা নিচ্ছে, সে আত্মরক্ষার জন্য সেলফ ডিফেন্স নিচ্ছে। একজন ব্যক্তি, আমরা জানি যে আমরা 100 নম্বরের সেকশনে 6টা ক্ষেত্রে এবং 103-এর ক্ষেত্রে 4টা ক্ষেত্রে আমরা কি করতে পারি, শরীর এবং সম্পত্তি রক্ষার ক্ষেত্রে যদি আত্মরক্ষায় ব্যক্তিকেও মারে ফেলাই, সেলফ ডিফেন্সে অপরাধ হয় না। কিন্তু এইখানে যে কথাটা বলতেছে যে ব্যক্তি তার সেলফ ডিফেন্সে ডিফেন্স নিচ্ছে, আর সেই ক্ষেত্রে যদি আপনি উত্তেজনা সৃষ্টি করে যদি তারে হত্যা করে ফেলেন, তাইলে এটা মার্ডারই হবে। তাহলে এই 3টা হচ্ছে ব্যতিক্রম, এই 3টার মধ্যে পড়লে আপনি সুবিধা পাবেন না, মানে আপনার ওইটা হত্যা হত্যাই থেকে যাবে, ওইটা শাস্তিটা কমার কোনো সম্ভাবনা নেই। তাইলে আবার যদি আমরা প্রথম থেকে একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে, আমরা যখন একটা মার্ডারের একটা অপরাধের মধ্যে দেখবো যে আমাদের মার্ডারের 4টা যে উপাদান, 4টার মধ্যে যে কোনো একটা আছে, তো নর্মাল ক্ষেত্রে আমরা বলবো যে এটা একটা হত্যাকাণ্ড। কিন্তু আইন বলতেছে যে ওইটা দেখার পরে আপনি এই 5টা ব্যতিক্রমের মধ্যে আসছে কিনা এটা একটা দেখেন, যে ওই ব্যক্তি যে তার পিস্তল দিয়ে গুলি করে মারে ফেললো, এর পিছনে কি সে কি কোনো প্রভোকেশন দিছিল কিনা, মানে যাকে মারে ফেলা হয়েছে সে যদি সাডেন প্রভোকেশন দেয়, তাইলে বলতেছে যে তাইলে ওইটা আর আমরা মার্ডারের মধ্যে নিব না, যদিও উপাদান আছে আমরা তার শাস্তিটা একটু কমায় দিব, কমায় আমরা তাকে কালপেবল হোমোসাইডে নিয়ে যাব। আর এই গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশনের মধ্যে আরো কিছু সুবিধা দেওয়া আছে 2টা, সেটা হচ্ছে যে হঠাৎ উত্তেজনায় যখন আপনি আত্মনিয়ন্ত্রণ হারে ফেলবেন, তো সেই ক্ষেত্রে যখন আপনি ভুল করবেন, ভুলটা কিন্তু 2 প্রকার দেখেন, একটা হচ্ছে যে আপনি রহিম সাহেবকে হত্যা করতে যায় করিম সাহেবের হত্যা করছেন, এক প্রকারের ভুল, সেটা আমাদের ওই 301 নম্বর সেকশনে বলা আছে যে আপনি রহিমকে হত্যা করতে যায় যদি করিমরেও করেন, শাস্তি আপনার হবেই হবে, বাঁচার কোনো সুযোগ নাই। কিন্তু এইখানে ভুলটা হচ্ছে কখন, যখন কেউ আপনারে প্রভোক করলো আর আপনি আত্মনিয়ন্ত্রণটা হারায় ফেললেন, আপনি তখন পিস্তলটা নিয়ে তারেই মারতে যায় গুলি করছেন, কিন্তু আরেকজনের লাগে গেছে অ্যাক্সিডেন্টে, আপনার টার্গেট সবকিছু কিন্তু যে প্রভোকেশনটা দিছে সে, কিন্তু গুলি করছেন তারে, সে হয়তো মাথাটা সরাইছে, পিছে যে ছিল সে মারা গেছে, তখনও বলতেছে আপনি সুবিধা পাবেন, আপনি মার্ডারের মামলার জন্য দোষী সাব্যস্ত হবেন না, কারণ আপনার টার্গেট কিন্তু ছিল যে প্রভোকেশন দিছে তারেই মারা, কিন্তু ভুলে বা দুর্ঘটনায় সে পরিবর্তে আরেকজন হয়ে গেছে। আর আমরা এইখানে দ্বিতীয়টাতে যে ব্যতিক্রমে যে জিনিসটা বলতেছি, সেটা হচ্ছে সে আপনার সামনে দাঁড়ায় আছে, এখন তারে আপনি মারতে পারতেছেন না, লাঠি দিয়েও মারতে পারতেছেন না, সাইডে তার ছোট ছেলে দাঁড়ায় আছে, 10 বছরের বাচ্চা, তার মাথার মধ্যে আপনি মারতেছেন, কারণ ছোট বাচ্চা, আপনি তার সাথে পারবেন, তখন কিন্তু আপনি সুবিধা পাবেন না। কিন্তু যখন গুলিটা তারেই করছেন, ভুলবশত আরেকজনের লাগলে, তখন আপনি সুবিধা পাবেন। কিন্তু আপনি যে প্রভোকেশনটা দিচ্ছে তারে কিছু না করতে পারে অন্য ব্যক্তিরে করতেছেন, তখন সেটা আপনি সুবিধা পাবেন না। তাহলে আমরা প্রথমে এই 1 নম্বরটা মনে রাখি, যে একটা 4টা উপাদানের মধ্যে যে কোনো একটা উপাদান পাওয়ার পর আমরা এটা হত্যা হিসাবে ধরে নিব। কিন্তু আসামি বলতেছে যে আমি যে তারে মারছি, আমি স্বীকার করি আমি হত্যা করছি, কিন্তু আমি করার পিছনে কারণ হয়েছে সে আমারে প্রভোক করছে, প্রভোকেশন দিছে, আমি আত্মনিয়ন্ত্রণ হারায় ফেলাইছি, ওই জন্য হত্যা করছি। আইন বলতেছে ঠিক আছে, তাইলে আপনার এটা মার্ডার না, আমরা মার্ডারের শাস্তি কমায় কালপেবল হোমোসাইড করে দেব। 2 নম্বরটা এখন আসি, আমরা 2 নম্বর যদি আমরা দেখার চেষ্টা করি, আমাদের এখানে থাকার কথা, যদি জাস্ট 2 নম্বর যে উদাহরণে 2 নম্বর, সেই উদাহরণটা আমাদেরকে যে জিনিসটা বলতেছে যে এখানে একটা সরল বিশ্বাসের প্রয়োজন হবে। সরল বিশ্বাসে, এখন সরল বিশ্বাস কারে বলে, ওইটা কিন্তু আপনি 52টা মুখস্থ রাখবেন পেনাল কোডের মধ্যে, যে যথাযথ সতর্কতা এবং অ্যাটেনশন থাকলে আমরা সরল বিশ্বাস বলবো, নাইলে কিন্তু বলবো না।
এখন আমরা মার্ডারের চারটা উপাদানে যে কোনো একটা পাইলাম, নর্মালি ধরে নিলাম এটা একটা মার্ডার হইছে। কিন্তু এখন আমাদেরকে দেখতে বলতেছে যদি ব্যক্তি সরল বিশ্বাসে শরীর এবং সম্পত্তি রক্ষার জন্য আমাদের কি আছে, আমরা সেলফ ডিফেন্স নিতে পারি। যেমন বললাম যে 100 ধারায় আমরা 6 ক্ষেত্রে নিতে পারি, এবং 103 ধারায় সম্পত্তি রক্ষার 4 ক্ষেত্রে আমরা সেলফ ডিফেন্স নিতে পারি। আর আমাদের ওই ক্ষেত্রে বলে যে সেলফ ডিফেন্সটা কখন শুরু হয়, যখন কি হয় আপনার কেউ আপনাকে মেরে ফেলবে এই সম্ভাবনা শুরু হয়, যতক্ষণ পর্যন্ত থাকে। যখনই সম্ভাবনা শেষ, সেলফ ডিফেন্স কিন্তু শেষ। সেলফ ডিফেন্স কিন্তু আপনার সব সময় থাকবে না। যেমন ধরেন যে ডাকাত দল আপনার বাসায় আসছে, আপনার মাথার মধ্যে পিস্তল ধরে রাখছে, যখনই সে পিস্তলটা বের করে আপনার মাথার মধ্যে ধরলো, আপনার সেলফ ডিফেন্স শুরু হয়ে গেল। যখন সে পিস্তলটা নামায় চলে যাচ্ছে, তো তখন কিন্তু আপনার সেলফ ডিফেন্স নাই। কিন্তু এখন যদি আপনি তার পিছন থেকে আইসা যদি গুলি করেন, তখন আপনি কিন্তু বলতে পারবেন না যে আপনি সেলফ ডিফেন্সে তারে কি করছেন, হত্যা করছেন। তখন কিন্তু সুবিধা পাবেন না। কিন্তু এই 2 নম্বর বলতেছে যে আপনি তো তার পিছন দিকে মারে ফেললেন, আপনার টার্গেট কি ছিল, আপনার শরীর এবং সম্পত্তির আত্মরক্ষা। আইনে আপনারে যে সুযোগ দিছিল, যে সময় যতক্ষণ দিছিল, যে সে যতক্ষণ পর্যন্ত আপনার দিকে পিস্তলটা তাক করেছিল, ওই সময়ের মধ্যে যদি তারা মারে ফেলতেন, তাইলে আইন বলতো যে আপনি অপরাধ করেন নাই। কিন্তু যখন সে চলে যাচ্ছে, পিছন দিক থেকে আপনি তারা হত্যা করলেন, তো আইন বলতেছে যদিও এখানে হত্যার উপাদানটা বিদ্যমান, তার গুলি করছেন, সে মারা গেছে, কোনো সমস্যা নাই, ডাইরেক্ট মার্ডার। কিন্তু আপনি কাজটা কেন করছেন, আপনার সম্পত্তি এবং যে শরীর রক্ষার ক্ষেত্রে, কিন্তু আইনের ক্ষমতার বাইরে গিয়ে। তো আইন বলতেছে তাইলে আপনারা আমরা কিছু সুবিধা দিব, আপনার ওই হত্যাকাণ্ডটারে আমরা কালপেবল হোমোসাইডে নিয়ে শাস্তি দিব, মানে হত্যার শাস্তিটা দিব না। মানে আইনে আপনাকে সেলফ ডিফেন্সের জন্য যে ক্ষমতা দিছিল, সেটাকে আপনি অতিক্রম করে একজন ব্যক্তিকে মারছেন। আর মারার পিছনে কারণটা কি ছিল, আপনার সরল বিশ্বাস ছিল। আপনি শুধু শরীর এবং সম্পত্তি রক্ষার ক্ষেত্রে, কোনো পূর্ব পরিকল্পনা ছিল না যে সে যদি আসে তার সাথে শত্রুতা আমি মারে ফেলবো, এরকম কোনো পূর্ব পরিকল্পনাও আপনার ছিল না। সরল বিশ্বাসে ক্ষমতার একটু বাইরে গিয়ে তারা মারে ফেলছেন। তাইলে আইন বলবে যে এটা আমরা হত্যাকাণ্ড নিব না, এটা হচ্ছে কালপেবল হোমোসাইড। কিন্তু যদি সরল বিশ্বাস ছাড়া হয়, আপনার মনের মধ্যে যদি 2 নাম্বারই থাকে, তাইলে বলতেছে তখন সেটা কিন্তু মার্ডারই হয়ে যাবে, তখন সেটার এই সুবিধাটা আপনি পাবেন না। 3 নম্বরেও একই ক্ষেত্রে আমরা এটা পাবো, সরকারি কর্মকর্তা যখন তার অফিসিয়াল দায়িত্ব পালন করবে, সে অফিসের প্রদত্ত ক্ষমতার বাইরে গিয়ে যখন ব্যক্তিকে হত্যা করবে। সিআরপিসি তে আমরা জানি যে কখন একজন ব্যক্তিকে পুলিশ হত্যা করতে পারবে। সেক্ষেত্রে বলা আছে যদি অপরাধটা কি হয়, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাবাসযুক্ত যদি না হয়, তাইলে পুলিশ গ্রেফতার করতে যায় কাউরে হত্যা করতে পারে না। কিন্তু যদি যাবজ্জীবন কারাবাস অথবা মৃত্যুদণ্ড যুক্ত হয়, তাহলে পুলিশ যদি তারে হত্যাও করতে পারে, ওইটা কোনো আইনগত অপরাধ না। কিন্তু এইখানে যেটা বলতেছে যে সরকারি কর্মকর্তা আইনগত দায়িত্ব পালনে সরল বিশ্বাসে আইনের প্রদত্ত ক্ষমতার বাইরে গিয়ে কোনো ব্যক্তিকে সে হত্যা করলো, যদি তার অন্য কোনো খারাপ উদ্দেশ্য না থাকে, তাইলে দুটা জিনিস, সরল বিশ্বাসে এবং খারাপ উদ্দেশ্য ছাড়া যদি সরকারি কর্মকর্তা তার ক্ষমতার বাইরে গিয়ে কাউরে হত্যা করে, তাইলে সেটা কি হবে, সেটা হত্যা হিসাবে গণ্য হবে না, তার শাস্তিটা কমে যাবে, কালপেবল হোমোসাইডে চলে আসবে। কিন্তু হত্যার উপাদান বিদ্যমান, কিন্তু সেটা হত্যা হবে না, ব্যতিক্রমের মধ্যে পড়তেছে ওই জন্য। 4 নম্বর বলতেছে যেমন ধরেন যে গ্রামগঞ্জে বিভিন্ন প্রকার সালিশ বসে, চেয়ারম্যানের দরবারে, বিভিন্ন আঞ্চলিক জায়গায়। তো সালিশের মধ্যে হঠাৎ করে এক পক্ষ এক কথা বললো, অপর পক্ষ কি করলো, হাতের কাছে যাই ছিল সেটা নিয়ে তার মাথার মধ্যে মারলো, যেটা হয় আমাদের সমাজে। দুই পক্ষ যখন যে কোনো একটা কথাবার্তার জন্য বসে, হঠাৎ করে এক পক্ষ একটা কথা বললো, অপর পক্ষ যা ছিল তার দিকে মারলো, ওই ব্যক্তি মারা গেল। এখন দেখা যাচ্ছে যে তার ইচ্ছাও ছিল তারে মারার, মার্ডারের 4টা উপাদানও বিদ্যমান যে কোনো একটা। তো এখানে বলতেছে যদি পূর্ব কোনো পরিকল্পনা না থাকে, মানে আগে থেকে আপনি এরকম ডিসাইড করে আসেন নাই যে এরকম আমরা কি করব, একটা কথা বললে যখন রাগ দেখাবে ইচ্ছা মতো আমরা মারে দিব। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি মারাত্মক কোনো পন্থা, মানে আপনি পিস্তল নিয়েই আসছেন, পিস্তল দিয়েই মারবেন, আইন বলবে যে তাহলে এটা হত্যা, এই সুবিধা পাওয়া যাবে না। বা অস্বাভাবিক কোনো পন্থা বা অবৈধ কোনো সুবিধা, তাহলে সহজ কথা হচ্ছে যেখানে আপনার কোনো পূর্ব পরিকল্পনা থাকবে না, কোনো একটা মামলা মোকদ্দমা বা কোনো একটা আপোষ মীমাংসা বা কোনো এক জায়গায় বসে আছেন, হঠাৎ করে তাৎক্ষণিক একজন ব্যক্তি একটা কথা বলল, আশেপাশে যা ছিল চেয়ার টেবিল যা ছিল তার উপরে মারলেন, সে মারা গেল।
তো তখন আপনি সুবিধা পাবেন আপনারে কালপেবল হোমোসাইডে। কিন্তু যদি আপনার কাছে পিস্তল থাকে, মারাত্মক পন্থা থাকে, বড় চাকু আপনার কাছে থাকে, সেটা দিয়ে যদি মারেন আর বলেন যে সে উত্তেজনা আমি মারছি, আইন বলবো যে না, তাইলে অবৈধ সুবিধা নিয়েও করা যাবে না, মারাত্মক পন্থায় ওই কাজটা করা যাবে না, অস্বাভাবিক কোনো পদ্ধতিতেও যদি আপনি করেন তাইলে সুবিধা পাবেন না, ওইটা হত্যাই থাকবে। 5 নাম্বারটা গুরুত্বপূর্ণ। ব্যক্তির বয়স যদি 18 বছরের বেশি হয়, তাইলে ব্যক্তির সম্মতিতে আপনি যদি তারা হত্যা করেন, তাইলে সেইটা, যে জিনিসটা বলতেছে যে ওই হত্যার শাস্তিটা কালপেবল হোমোসাইডে চলে আসবে। ধরেন যে এ নামক একজন ব্যক্তি নানা প্রকার ডিপ্রেশন হোক, যাই কিছু হোক, তার বয়স হচ্ছে 21 বছর, সে বীরে বলল যে ভাই পিস্তলটা নে, আমারে গুলি কর। তো আপনি গুলি করে দিলেন, সে মারা গেল। এখন যেহেতু তার সম্মতি ছিল, যে মারা গেল তার সম্মতি ছিল, তখন ওইটা হত্যা হবে না। তো ওইটার শাস্তিটা কালপেবল হোমোসাইডে চলে আসবে। কিন্তু ব্যক্তির বয়স যদি 18 বছরের কম হয়, আমরা জানি 18 বছরের কম বয়স্ক ব্যক্তি কোনো সম্মতি দিতে পারে না, তখন সেটা কিন্তু হত্যা হয়ে যাবে। তাহলে এই 5টা উদাহরণ, সরি, এই 5টা ব্যতিক্রম আপনাকে একটু ভালো করে আবার পড়তে হবে। তাইলে প্রথমেই আমরা যে জিনিসটা পাইলাম যে আমরা মার্ডারের 4টা উপাদান যদি পাই তাইলে সেটা মার্ডার হইলো, কিন্তু 5টা ব্যতিক্রম আছে, যে ওই 4টা উপাদান পাওয়ার পরেও যদি এই 5টা ব্যতিক্রমের কোনো একটার মধ্যে আপনি ফালাইতে পারেন, তাহলে ওই মার্ডারটা আর মার্ডার থাকবে না, ওই মার্ডারটা কালপেবল হোমোসাইডে পরিগণিত হবে। 1 নাম্বার হচ্ছে, যারে আপনি হত্যা করছেন, এই হত্যার পিছনে মেইন কারণটা হচ্ছে সে আপনারে প্রভোক করছে, প্রভোকেশন দিছে, আর আপনি তাতে কি হয়েছেন, তাৎক্ষণিক উত্তেজিত হয়েছেন, আত্মনিয়ন্ত্রণ হারায় তারে আপনি মারে ফেলছেন। তো এইটাতে কি হইলো, আপনি সুবিধা পাবেন যে সে আপনার প্রভোক করছে। তবে এই প্রভোকেশনের ক্ষেত্রে আমরা যেটা বললাম, 3টা সেখানে আপনার ব্যতিক্রম আছে। যে প্রভোকেশনটা যদি আপনি নিজে থেকে নিজে নেন, আগে থেকে বুদ্ধি করে রাখেন, তাইলে কিন্তু হবে না। বা যে প্রভোগ করলো তার ব্যতীত অন্য কাউরে হত্যা করলেও এই সুবিধা কিন্তু পাওয়া যাবে না। অথবা সরকারি কর্মকর্তা সে আসলো, আপনি তার বিরুদ্ধে এই সে আপনারে প্রভোগ করলো, চিন্তা করে আপনি এটা করবেন, তাইলে কিন্তু হবে না। তো এই যে, আর এই ধারার আমার 3টা ব্যতিক্রম আছে, এই 3টা ব্যতিক্রম আপনাকে পড়তে হবে। আর যেই ব্যক্তি কি করতেছে, সেলফ ডিফেন্সে সে তার সেলফ ডিফেন্স প্রয়োগ করতেছে আত্মরক্ষার ক্ষেত্রে, আর আপনি চিন্তা করতেছেন যে সে এরকম করতেছে কেন আমার, তো সেই ক্ষেত্রে আপনি যদি তারে মারে ফেলেন কেমন হয়। যেমন ধরেন যে একজন ব্যক্তির আপনি তার যে কোনো একটা তার সম্পত্তি বা তার বাড়ির দরজা ভাঙতে গেছেন, তো সে আইসা কি করছে, যাতে আপনি দরজাটা না ভাঙতে পারেন, তার সম্পত্তি রক্ষা করার জন্য আপনার সে কলার চাপা ধরছে একদম এইরকম ভাবে, যাতে আপনি নড়তে চড়তে না পারেন। এখন আপনি কি করলেন, আপনার মাথা খারাপ হয়ে গেল যে সে আপনি চিন্তা করতেছেন তুই আমার এই ঘাড় ধরলি, আপনার প্যান্টের প্যাকেটে ছিল পিস্তল, আপনি তারে কি করলেন, দিলেন হত্যা করে, পরে বলতেছেন যে সে আমার ঘাড় ধরছে। আসলে সে তো তার সেলফ ডিফেন্স নিচ্ছিল, তার দরজা ভাঙতেছেন, সে তার সম্পত্তি রক্ষা করতেছিল। তো এখন আপনি তার সেলফ ডিফেন্সে উত্তেজিত হইলে তো আইনের কিছু করার নাই, তো তখন সেটা হত্যাই থেকে যাবে। আর 2য় নাম্বার যে আমাদের জিনিসটা ছিল সেটা হচ্ছে সরল বিশ্বাসে আপনি যখন সেলফ ডিফেন্স নেবেন নিজের শরীর এবং সম্পত্তি রক্ষার ক্ষেত্রে, আইনে যে আপনারে যতক্ষণ ক্ষমতা দিছিল যে কখন আপনার সেলফ ডিফেন্স অ্যাক্টিভ হয়, যখন কেউ আপনারে কি করে আপনার দিকে পিস্তল তাকায় আছে বা আপনারা হত্যা করবে, এই রকম যখন পরিস্থিতি হয়, তখন থেকে যতক্ষণ পর্যন্ত ওইটা বজায় থাকে ওই সময় শুধু সেলফ ডিফেন্স নিতে পারেন। কিন্তু ব্যক্তি যখন চলে যাচ্ছে, অথবা সে আত্মসমর্পণ করলো, সে মাটিতে পড়ে আছে, তখন যদি আপনি তারে হত্যা করেন, এটা বলা হবে যে আপনি এক্সেসে গিয়ে করছেন, মানে সেলফ ডিফেন্স যতক্ষণ ছিল তার অতিরিক্ত গিয়ে আপনি হত্যা করছেন। তখন আইন বলবে যে ঠিক আছে, আপনি যেহেতু সরল বিশ্বাসে করছেন, ক্ষমতার একটু অপব্যবহার করলেও আপনারা আমরা মার্ডারের শাস্তি দিব না, কালপেবল হোমোসাইডে নিয়ে আসবো। আর একই কাজ যখন সরকারি কর্মকর্তা আইনের বাইরে গিয়ে সরল বিশ্বাসে কোনো খারাপ উদ্দেশ্য ছাড়া সে কাউরে হত্যা করে ফেলবে, আইন বলবে যে ঠিক আছে, তারও আমরা সুবিধা দিচ্ছি, মার্ডারের পরিবর্তে কালপেবল হোমোসাইডে তার শাস্তি হবে। আর যদি তাৎক্ষণিক কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া হঠাৎ উত্তেজনার কারণে কোনো প্রকার অবৈধ সুবিধা, মারাত্মক পন্থা অথবা অন্য যে কোনো খুবই যেগুলো হিনিয়াস প্রকৃতির পন্থা, এগুলা ছাড়া যদি কোনো ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করে, তাহলে সেটার ক্ষেত্রে আমরা বলবো যে এটা হত্যা না, এটা হচ্ছে আমাদের কালপেবল হোমোসাইড। আর সর্বশেষ হচ্ছে, ব্যক্তির বয়স যদি 18 বছরের বেশি হয় আর ওই ব্যক্তির সম্মতিতে আপনি যদি তারা হত্যা করেন, ওইটা হত্যা বলে গণ্য হবে না, ওইটা কালপেবল হোমোসাইডে চলে আসবে।
আমাদের এই দুইটা সেকশন থেকে এই জিনিসগুলাই কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। তাহলে আবারও যদি আমরা বলি যে 299 এর হেডিংটা মনে রাখবেন যে এখানে কি আছে, কালপেবল হোমোসাইড। 300 নম্বরে কি মনে রাখবেন যে এখানে আছে আমাদের মার্ডার। আর 299-তে আমাদের তিনটা উপাদান যেগুলো পাইলে আমরা বলবো যে এটা হইলো একটা আমাদের কালপেবল হোমোসাইড। 400-তে পাইলাম চারটা উপাদান। আর এই 300 নম্বরের পাঁচটা ব্যতিক্রম আছে, তাহলে ব্যতিক্রম গুলো আমরা এখানে ঢুকাই দিই যে মার্ডারের যখনই ব্যতিক্রম পাবো ওইটা কালপেবল হোমোসাইড হবে। আর এই পাঁচটা ব্যতিক্রমের প্রথম ব্যতিক্রমের আবার তিনটা ব্যতিক্রম আছে যেগুলো আমরা দেখলাম মার্ডার। তাহলে টোটাল যদি এখন আমরা ভাগ করি, তাহলে 5 3 8, আটটা অবস্থায় যদি একজন ব্যক্তি আরেকজনকে মারে ফেলায় সেটা কি হবে? সেটা হবে কালপেবল হোমোসাইড। আর 7টা অবস্থায় যদি একজন ব্যক্তি আরেকজনকে মারে সেটা হত্যা হবে। তাহলে এই 8 আর 7, 15টা জিনিস যদি আপনি বুঝেন, টোটাল আপনার মূল যে দ্বন্দ্ব কোনটা কালপেবল হোমসাইড আর কোনটা মার্ডার, এটা আপনার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি আমরা আরেকটা যে এমসিকিউটা আসছে সেটা যদি আপনাদের বলি, যে এমসিকিউটা ছিল যে কালপেবল হোমোসাইড এবং মার্ডারের মধ্যে পার্থক্যকারী মেইন উপাদান কি। এখন মেইন উপাদান যদি আমরা প্রথমেই ধরি ওই পাঁচটা ব্যতিক্রম, কারণ যেখানে মার্ডারের যাবতীয় উপাদান বিদ্যমান কিন্তু ব্যতিক্রমে পড়ার কারণে ওইটা মার্ডার না, তাহলে ওইটা হচ্ছে আমাদের মেইন। আর এর বাইরে উপাদানগুলা কি? আমাদের এর বাইরে উপাদান হচ্ছে ইন্টেনশনটা কেমন, কম না বেশি, আমাদের শারীরিক যে আঘাতের পরিমাণটা কম না বেশি, আর নলেজটা আমাদের কেমন, ব্যক্তি মারা যাইতে পারে না মারা যাবে। তাইলে টোটাল আমরা কি করব, চারটা জিনিসই স্মরণ রাখবো। যে মেইন উপাদান হচ্ছে ওই ব্যতিক্রমের মধ্যে পড়তেছে কিনা, যদি ব্যতিক্রমে পড়ে তাইলে একটা মার্ডারও কালপেবল হোমোসাইড হয়ে যাবে। আর ওই ব্যতিক্রম ছাড়া তাইলে বাকি তিনটা উপাদানের ক্ষেত্রে নির্ভর করবে তীব্রতাটা কেমন। যদি তীব্রতা বেশি থাকে আমরা ধরে নিব এটা মার্ডার, কম থাকলে কালপেবল হোমোসাইড। এটাই হচ্ছে মূল জিনিস। তো এটারে আরো কয়েকবার দেখার চেষ্টা করবেন, তারপরও যদি না বুঝেন আমরা ট্রাই করবো এই দুইটার উপরে পৃথক একটা ক্লাস নেওয়ার জন্য যেখান থেকে বোঝা যায়। না হলে আজকের ক্লাসে যেহেতু আরো আমাদের যাইতে হবে আমরা কিন্তু শেষ করতে পারবো না। আর ওইখানে যে উদাহরণগুলো আছে আপনি সেগুলো একটু দেখে নিতে পারেন। তো যাই হোক, এখন আমরা যাই এই মার্ডার এবং কালপেবল হোমোসাইড এই দুইটা সেকশন বাদ দিয়ে পরের সেকশন গুলাতে, যেগুলো অতটা কঠিন না, টু দা পয়েন্ট আমরা মনে রাখতে পারবো, সমস্যা নাই, আধা ঘন্টায় আমাদের শেষ হবে। 301-এ আমরা অলরেডি পড়ে ফেলছি যে আপনি করিমরে হত্যা করতে যেয়ে রহিমরে হত্যা করছেন। আপনার ইচ্ছা ছিল করিমরে হত্যা করবেন কিন্তু ভুলে আপনি রহিমরে হত্যা করছেন। আইন বলতেছে ওই করিম সাহেবরে হত্যা করলে যে অপরাধ হইতো, রহিম সাহেবরে হত্যা করলে ওই অপরাধ হবে। মানে ওই তাকে হত্যা করা যদি 299-তে কালপেবল হোমোসাইড প্রমাণিত হয়, কালপেবল হোমোসাইডের শাস্তি হবে। যদি মার্ডারের যদি আপনার উপাদান পাওয়া যায় মার্ডারের শাস্তি হবে। তাইলে আমাদের সহজ এমসিকিউ হচ্ছে, যদি আপনি যারে হত্যা করতে চাইছেন তারে ব্যতীত যদি তৃতীয় কোনো ব্যক্তির হত্যা করেন তার শাস্তি কেমন হবে? তাইলে যারে হত্যা করতে চাইছেন তারে হত্যা করলে যে শাস্তি হইতো সেটাই হবে। তাইলে এইটা বলতেছে যে আমাদের 301, যে ভুল ব্যক্তিকে যদি আপনি হত্যা করেন পার পাবেন না। আপনি বলতে পারবেন না যে আমি তো তারে মারতে চাই নাই, আমার ইন্টেনশন তো করিমরে মারার ছিল। এখানে ইন্টেনশন নাই। 301 বলতেছে ইন্টেনশন থাকুক বা না থাকুক, আপনার ইন্টেনশন তো একজনকে মারার ছিল। তো ধরলাম আমরা সেই মারা গেছে, তো তার শাস্তি আপনি পান। এখন আসি এগুলার শাস্তিটা আমরা মনে রাখবো কিনা। তো এখান থেকে দেখেন কিছু শাস্তি আছে যেটা মনে রাখতে হবে, যেটা বারবার পরীক্ষায় আসে। তাইলে আমরা মার্ডারের ক্ষেত্রে টোটাল তিনটা পাচ্ছি। তাহলে এইভাবে মনে রাখবেন, মার্ডারের শাস্তি এখানে তিন প্রকারের দেওয়া আছে। জেনারেল যেটা শাস্তি, চারটা উপাদান পাইলেন, পিওর ভাবে প্রমাণিত হইলো এখানে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, বলতেছে যে 302 চলে আসবে। তাহলে মার্ডারের শাস্তি দেওয়া আছে 302-এ। শাস্তি কি? মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাবাস, আর সাথে অর্থদণ্ড অবশ্যই। এই তিনটাই পৃথক করে মনে রাখবেন, কারণ আপনার যদি এমসিকিউটা কঠিন দেওয়ার চেষ্টা করে তারা ইটে উঠাই দিবে যে মৃত্যুদণ্ড, অথবা দিতে পারে যাবজ্জীবন, অথবা অর্থদণ্ড। এখানে কিন্তু অথবা দুইটা না, এখানে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন, আর অর্থদণ্ডটা মাস্ট। মানে মৃত্যুদণ্ড দিলেও অর্থদণ্ড দিবে, যাবজ্জীবন দিলেও অর্থদণ্ড দিবে। তাহলে 302 হচ্ছে আমাদের মার্ডারের শাস্তি। এখন 303 নাম্বারটা আপনার বেয়ার একটা সাইডে লিখে রাখেন যে এই একমাত্র একটা পেনাল কোডের মধ্যে সেকশন দিয়ে রাখছে যেটা বিচারকের জন্য বাধ্যতামূলক, ম্যান্ডাটরি। মানে যিনি অলরেডি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি
সে যদি আবার কাউরে হত্যা করে, ধরেন যে একজন যাবজ্জীবন সাজা কাটতেছে জেলে, তো জেলের মধ্যে সে আরেক কয়েদিরে হত্যা করে বসে আছে, তাহলে বলতেছে যে এখানে বিচারকের আর কোনো বিবেচনা করার সুযোগ নাই, 303 ধারায় তার বাধ্যতামূলক মৃত্যুদণ্ড। এইটা তাইলে আপনি লিখে রাখেন, এটাও পরীক্ষায় বারবারই আসে যে কোন ধারায় বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের কথা দেওয়া আছে। টোটাল আমরা 10টা ধারায় পাবো, তার মধ্যে এই একটা ধারা যেখানে বাধ্যতামূলক মৃত্যুদণ্ড। আর পৃথক গুলো আগের যেগুলো পড়ে আসছি ওইটাও স্মরণ করবেন, অলরেডি আমরা 3টা কিন্তু পড়ে আসছি। কোথায়? 121-এ একটা পড়ছি, আর একটা পড়ছি 132-এ, আর একটা পড়ছি 194-তে, যে মিথ্যা সাক্ষী দিয়ে যদি ওই ব্যক্তির মৃত্যুদণ্ড হয় তাহলে যে মিথ্যা সাক্ষ্য দিল তারও মৃত্যুদণ্ড হবে। আর 132-এ ছিল আমাদের যদি সেনাবাহিনী নৌবাহিনী কাউকে আপনি প্ররোচনা করেন এবং যদি বিদ্রোহ সংগঠিত হয়ে যায় তাইলে আপনার শাস্তি মৃত্যুদণ্ড, আর দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শাস্তি মৃত্যুদণ্ড। তাহলে সেখানে ছিল 3টা। আর 302-এ পাইলাম 4টা, 303-এ 5টা, তাইলে অলরেডি আপনার 5টা মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখন আসেন যে হত্যার চেষ্টা, অ্যাটেম্প টু মার্ডার। কাউরে আপনি হত্যা করার ইচ্ছা পোষণ করছেন, মিস করছেন, তাইলে অ্যাটেম্প টু মার্ডারের ক্ষেত্রে আমরা যদি দেখি, বলতেছে যে হত্যা চেষ্টার ক্ষেত্রে শাস্তি হচ্ছে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত হইতে পারে, আর সাথে অর্থদণ্ড হইতে পারে। এটা কিন্তু আপনার শাস্তিটা মুখস্থ করতে হবে, মার্ডারটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তাইলে অ্যাটেম্প টু মার্ডারের শাস্তি হচ্ছে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত সাথে অর্থদণ্ড। এখন বলতেছে যে এই অ্যাটেম্প টু মার্ডার করতে গিয়ে যদি ব্যক্তি আঘাত পায়, আপনি কাউরে অ্যাটেম্প টু মার্ডার করছেন, তার হাতে লাগছে, মাথায় লাগছে, পায়ে লাগছে, মরে নাই, হসপিটালে ছিল, চিকিৎসা করছে, ভালো হইছে, তাইলে যখনই অ্যাটেম্প টু মার্ডারের সাথে আপনি কোনো আঘাত করবেন, ব্যক্তিকে হার্ট করবেন, তখন আপনার এই যে শাস্তিটা এটা যাবজ্জীবন অথবা 10 বছর পর্যন্ত কারাবাস হইতে পারে। তাইলে যখনই অ্যাটেম্প টু মার্ডারের সাথে আঘাত আসবে তাইলে শাস্তিটা বেড়ে যাবে, সেটা যাবজ্জীবনও হইতে পারে। আবার আরেকটা জিনিস বলতেছে যে যেই আসামি অলরেডি যাবজ্জীবন সাজা কাটতেছে, সে যদি কি করে, সে যদি এই অ্যাটেম্প টু মার্ডার করে তাইলে কি হবে? তাইলে যদি কোনো আসামি অলরেডি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়, আর আমরা এই 303-এ পড়ছি, সে যদি হত্যা করেই ফেলায় তাইলে তো বাধ্যতামূলক মৃত্যুদণ্ড, বিচারকের কিছু করার নাই। আর যদি অ্যাটেম্প টু মার্ডার করে তাইলে বলতেছে যে তার শাস্তিও মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন অথবা 10 বছর পর্যন্ত, মানে বিচারকের সেখানে তার ওই বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে চাইলে মৃত্যুদণ্ড দিতে পারবে অথবা যাবজ্জীবন অথবা 10 বছর পর্যন্ত, যেটা খুশি দিতে পারবে। কিন্তু 303-এ হচ্ছে বাধ্যতামূলক। তাইলে যে অলরেডি কনভিক্টেড তার জন্য 2টা সেকশন আছে, যদি অলরেডি সাজাপ্রাপ্ত আসামি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কাউরে হত্যা করে তাইলে বাধ্যতামূলক তার মৃত্যুদণ্ড, আর যদি অ্যাটেম্প টু মার্ডার করে সেই ক্ষেত্রে তার মৃত্যুদণ্ড যাবজ্জীবন বা 10 বছর, যেটা খুশি সেটা হইতে পারে, বিচারক যেটা নির্ধারণ করবে। তাহলে এই 3টা সেকশনই শাস্তি আপনারা মুখস্থ করতে হবে, এটার কোনো বিকল্প নাই। এই 3টা আপনি বারবার পড়বেন, লিখে রাখবেন। কালপেবল হোমোসাইড আর মার্ডারের পার্থক্য 10 বার না পড়ে যদি এই 3টা সেকশন 10 বার পড়েন আপনি অ্যান্সার ভালো করতে পারবেন। কারণ কালপেবল হোমোসাইড আর মার্ডারের ক্ষেত্রে যদি প্রশ্ন দেও, ম্যাক্সিমাম একটা প্রশ্ন দিবে, তো 2 ঘন্টা ওই একটা সেকশনের পিছনে আপনার নষ্ট করে তো লাভ নাই। এখন আসি আমরা দ্বিতীয়তা, কালপেবল হোমোসাইডের শাস্তিটা কি, মার্ডারের শাস্তিটা আমরা দেখলাম, এখন আসি কালপেবল হোমোসাইড, যে 3টা উপাদান। তো বলতেছে যে এটা সাথে 304-এ বলতেছে যে যাবজ্জীবন, সর্বোচ্চ যাবজ্জীবন অথবা 10 বছর পর্যন্ত কারাবাস এবং সাথে জরিমানা, এটাও মুখস্থ করতে হবে। তাহলে কালপেবল হোমোসাইডের শাস্তি হচ্ছে সর্বোচ্চ যাবজ্জীবন অথবা 10 বছর পর্যন্ত সাথে অর্থদণ্ড। এখন কেউ কালপেবল হোমোসাইড করার চেষ্টা করলো, তাহলে কেউ যদি অ্যাটেম্প করে, তো সেক্ষেত্রে যে জিনিসটা বলতেছে যে তাইলে তার শাস্তিটা কম 3 বছর পর্যন্ত কারাবাস অথবা অর্থদণ্ড অথবা উভয়। আর যদি আপনার কালপেবল হোমোসাইড করতে গিয়ে কেউ যদি আঘাতপ্রাপ্ত হয়, দণ্ডপ্রাপ্ত হয়, কোনো প্রকার আঘাত লাগে শরীরে, তাইলে 7 বছর পর্যন্ত শাস্তি বা অর্থদণ্ড বা উভয়টা। তবে এইটা অতটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ আমাদের এই 304টাই। তাইলে আমরা মার্ডারের ক্ষেত্রে 3টা সেকশন পাইলাম, 2টা ছিল যে সরাসরি, আর একটা ছিল যে হত্যা চেষ্টা। আর কালপেবল হোমোসাইডের ক্ষেত্রে 2টা সেকশন পাচ্ছি, 304-এ হচ্ছে তার নর্মাল শাস্তি, আর 308-এ হচ্ছে যে যদি কেউ চেষ্টা করে তাইলে কি হবে।
এখন আসি আরেক প্রকারের, যেটা হচ্ছে সুইসাইড বা আত্মহত্যা। তো এইটার মধ্যে একটা সেকশন আছে যেটা আমাদের মনে রাখতে হবে, যেটা শাস্তিও মৃত্যুদণ্ড। যদি আপনি কি করেন, কোনো নাবালক মানে যার বয়স 18 বছরের কম, কোনো পাগল ব্যক্তি, কোনো নাবালক, কোনো পাগল ব্যক্তি, কোনো ইনসেন হাবা ঘোবা প্রকৃতির যে ব্যক্তি আছে, যে তেমন কিছু বুঝে না, অথবা কোনো নেশাগ্রস্ত ব্যক্তি যে অলরেডি ইনটক্সিকেশনের মধ্যে আছে, অথবা অন্য কোনো মানসিক সমস্যা আছে, এই রকম ব্যক্তিগুলাকে যদি আপনি কি করেন, যদি আত্মহত্যা করার জন্য প্ররোচিত করেন। প্ররোচনা কারে বলে? ওই 107 থেকে নিয়ে 120-এর মধ্যে যেটা আসে সব এখানে আসবে। ওই এসিআই কোম্পানি চলে আসবে, ইনস্টিগেট, কনস্পিরেসি এবং ইন্টেনশনাল এইডিংটা চলে আসবে। তাইলে যদি আপনি কোনো নাবালককে, কোনো পাগলকে, কোনো হাবাগোবা বা কোনো নেশাগ্রস্ত ব্যক্তিকে সহায়তা করেন আত্মহত্যার জন্য, তাইলে আপনার শাস্তিও কিন্তু মৃত্যুদণ্ড 305-এর অধীনে। তাইলে দেখেন টোটাল আমরা কয়টা সেকশন পাচ্ছি যে আত্মহত্যার, সরি মৃত্যুদণ্ডের। 302 পাইলাম, 303-এ বাধ্যতামূলক পাইলাম, 307-এও পাইলাম, এখন আবার এখানে 305-এও পাচ্ছি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা একটু মনে রাখবেন। আর নর্মাল আপনি কাউরে পরচিত করলে, যদি ভালো ব্যক্তি হয় তাইলে 306। আর আপনি নিজে যদি আত্মহত্যার চেষ্টা করেন, আপনি মরেন নাই, বাঁচে গেছেন, যেমন বাংলাদেশে হয়, বিষ খাইছে, হসপিটালে নিছে, বাঁচে গেছে, ফাঁসি লাগাইছিল, বাঁচে গেছে, আপনারও কিন্তু আইনে শাস্তি হইতে পারে। নর্মালি মামলা দায়ের হয় না, তবে 309-এর অধীনে মামলা দায়ের হয়, আপনার 1 বছর অথবা অর্থদণ্ড অথবা উভয়টাই হতে পারে। এইটা ছিল আমাদের আজকের ভিডিওর প্রথম অংশ। এখান থেকে যদি আমরা আবারও বলি, এখান থেকে ওই সেকশন গুলো আপনাকে মনে রাখতেই হবে, যেগুলো শাস্তি মৃত্যুদণ্ড। কোনটা? ওই 302 কি, এটা শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তারপরে 303 আপনারা মনে রাখতেই হবে, কিছুই করার নাই, বাধ্যতামূলক মৃত্যুদণ্ড। আর 307 যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি যদি অ্যাটেম্প টু মার্ডার করে, তার শাস্তি মৃত্যুদণ্ড। এরপরে দেখলাম আমরা 305। এটা কি? এটা হচ্ছে যদি আপনি কোনো নাবালক, কোনো পাগল, হাবাগোবা প্রকৃতির ব্যক্তিকে প্ররোচিত করেন আত্মহত্যার জন্য, তাইলে আপনার শাস্তিও মৃত্যুদণ্ড। তাহলে এই কয়টার মধ্যে দেখেন 4টা সেকশন এখানেই আছে যা শাস্তি মৃত্যুদণ্ড, আগে পড়ছি আমরা 3টা। তাহলে টোটাল 7টা সেকশন আপনার মুখস্থ হয়ে যাওয়ার কথা। না হইলে খাতায় লিখে রাখেন, 10 বার পড়েন, করতেই হবে, কোনো সুযোগ নাই। এখন আসি আমরা তারপরে যে 310 আর 11 আছে, এইটা নর্মালি কোনো পরীক্ষায় আসে না আজ পর্যন্ত। তারপরও এখানে একটা কনসেপ্ট আছে, ঠগি বা ঠগ। তো এটার বিশাল কাহিনী আছে, বিভিন্ন বই আছে। নর্মালি আগে যে জিনিসটা হইতো, আগে তো আর এত যানবাহন ছিল না, মানুষ ওই সড়ক পথেই এক জায়গা থেকে দূর দূরান্তে যাইতো, টাকা পয়সা সবকিছু নিয়ে। তো একদিনে তো আর যাইতে পারতো না, মাঝে মধ্যে এখানে সেখানে বিশ্রাম নিত, নিয়ে তারপরেই যাইতো। তো কিছু লোক ছিল, তারা কি করতো, আপনি যাচ্ছেন, আপনার সাথে তারাও সংযুক্ত হইতো, যে ভাই কোথায় যাচ্ছেন, বললেন যে কলকাতা যাবেন, যে আমিও যাব কলকাতায়, তো আপনার সাথেই সফর সঙ্গী হয়ে গেল। তো তারপরে যখন আপনি যায় কোথাও কি বিশ্রাম নিচ্ছেন, ওই বিশ্রামে খাওয়া দাওয়া করলেন, একটু ঘুমাইলেন, তখন তারা কি করতো, ওই যে আমাদের কৃষকের যেমন গামছা থাকে, ওই গামছা দিয়ে বাস আপনাদের মারে ফেলতো, টাকা পয়সা সব নিয়ে চলে যাইতো। এই আমাদের ভারতীয় উপমহাদেশে যখন পেনাল কোড তৈরি করা হয়, তখন এই অপরাধটা চরম পর্যায়ে ছিল। তো এই জন্য তারা এদেরকে বলতো যে এটা হচ্ছে ঠগি, যে আপনার সাথে আসে, আপনার চলার সঙ্গী হিসাব করে আপনারে কি করলো, ঠকায় আবার চলে গেল। তো এই জন্য যখন পেনাল কোড যখন তৈরি করা হইলো, চিন্তা করা হইলো যে এই ঠগীদের জন্য তো কোনো একটা আইন দরকার। তো এই জন্য বলতেছে যে যারা অভ্যাসগতভাবে এরকম কাজ করে, এদের মেইন উদ্দেশ্যটাকে ডাকাতি করা, আর ছোট বাচ্চা আছে এদেরকে চুরি করে নিয়ে যাওয়া। যদি কোনো ব্যক্তি, এই আইনটা পাশ হওয়ার পরে স্পেসিফিক এরকমই লেখা আছে যে এই প্যানাল কোড পাশ হওয়ার পরে যদি কোনো ব্যক্তি এই যে ঠগীদের দলের অন্তর্ভুক্ত হয় ডাকাতি করার জন্য, বাচ্চা চুরি করার জন্য, তাইলে সে নিজেও একজন ঠগী বলে গণ্য হবে। মানে আপনি কোনো ভালো কাজ, আপনি আগে ওই কাজ করেন নাই, আপনি শুধু তাদের দলভুক্ত হইছেন, তাইলে আপনি নিজেও একজন ঠগী হবেন। আপনারা যেখানেই পাবে, অপরাধ করেন বা না করেন, আপনি বলতে পারবেন না যে আমি তো এখনো কাউরে মারি নাই, আমি তো এখনো বাচ্চা চুরি করি নাই, এইসব চলবে না। যেমন আমরা আনলফুল অ্যাসেম্বলিতে আপনি কোনো কিছুই করেন নাই, শুধু দলভুক্ত হওয়ার কারণে শাস্তি পাইছেন, এইখানে ওই ঠগীদের দলভুক্ত হওয়ার কারণে আপনার শাস্তি হবে যাবজ্জীবন অথবা যাবজ্জীবন কারাবাস সাথে জরিমানা। তাহলে এই দুইটা সেকশন নর্মালি আপনার পড়ার দরকার নাই, জাস্ট একটু বেসিকটা মাথার মধ্যে রাখবেন যে ঠগী সম্প্রদায় বলে একটা ছিল, যারা গামছা দিয়ে মানুষের মারে ফেলতো। মানে আপনার সফর সঙ্গী হয়ে যখন বিশ্রাম নিতেন,
তখন আপনার এই মারে টাকা পয়সা নিয়ে চলে যাইতো। এদেরকে দমন করার জন্যই এই দুইটা সেকশন নিয়ে আসা হয়েছে, যদিও বর্তমানে এগুলার চলে না, মামলাও হয় না। তাইলে আমরা এই যে জিনিসটা যেটা পড়লাম মোটামুটি 1-1.5 ঘন্টায়, এটাই কিন্তু আমাদের চৌম্বকীয় অংশ। পরের অংশটা আমরা খুব দ্রুতই শেষ করতে পারবো, কোনো সমস্যা নাই। 318, 312 থেকে 318, ওটা অতটা ইম্পর্টেন্ট না। আপনার যদি মনে হয় যে ভাই আমি পড়বো না, আপনি বাদ দিতে পারেন। তারপরে যেহেতু আমাদের মানব জীবন রিলেটেড কিছু জিনিস আছে, একটু জানা দরকার, বেসিক। এখানে বলতেছে যে মিসক্যারেজ বা গর্ভপাত। তো বাংলাদেশের প্রচলিত আইনে মহিলার সম্মতি থাক বা না থাক, মহিলার সম্মতি দেখ আর না থাক, গর্ভপাত করানো আইনত দণ্ডনীয় অপরাধ। মানে এই যে অ্যাবর্শন যাকে আমরা বলি, অ্যাবর্শন করানোটা হচ্ছে আইনগত দণ্ডনীয় অপরাধ। যদি তার জীবন বাঁচানোর যদি কোনো প্রকার প্রয়োজন পড়ে তবেই শুধু শাস্তিযোগ্য না। তাইলে সরল বিশ্বাসে মহিলার জীবন বাঁচানো ছাড়া কোনো মহিলার গর্ভপাত, তার সম্মতি থাক বা না থাক, এটা অপরাধ হিসেবে গণ্য হবে। তাইলে 312-তে আমরা এই জিনিসটা পাচ্ছি যে যদি কোনো ব্যক্তি কি করে, তার জীবন বাঁচানো ছাড়া অন্য ক্ষেত্রে, যেমন কারো হয়তো মেয়ে আছে 3টা, এখন টেস্ট করলো আরেকটা মেয়ে হবে, এখন মহিলাও সম্মতি দিল যে ঠিক আছে বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলি, এটাও অপরাধ। যদি ওই মায়ের সম্মতিও থাকে তারপরেও অপরাধ। তাইলে এখানে আমাদের জীবন বাঁচানো ছাড়া গর্ভপাত করানো বাংলাদেশের আইনে 312 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। শাস্তি কি এটা আপনার মনে রাখার দরকার নাই, এগুলো আপনি বাদ দেন। গর্ভপাতের শাস্তি এগুলো আপনার দরকার নাই। তারপরও আপনি যদি চান, এখানে যেহেতু দুইটা ক্যাটাগরি আছে, যারাই আমরা নর্মালি যে 52 সপ্তাহ কি হয় নর্মালি, একটা আমরা যেটা বলি যে 10 মাস 10 দিন, আসলে 52 সপ্তাহ হয়, যে প্রথম মোটামুটি 8 থেকে 12 সপ্তাহ পর্যন্ত বাচ্চা কিন্তু নর্মালি তার দেহে কোনো প্রাণের সঞ্চার হয় না, সেটা একটা ফিটাস হিসাবেই থাকে। তো যদি ওই ফিটাস অবস্থায় আপনি প্রাথমিক অবস্থায় যদি গর্ভপাত করান তাহলে নর্মাল শাস্তি 3 বছর। কিন্তু যখন ওই ফিটাসের মধ্যে যে জানের সঞ্চার হইলো, যখন সেটা লড়াচড়া করে, ওইটারে বলে যে আইনের ভাষায় কুইক উইথ চাইল্ড। অর্থাৎ যেই বাচ্চাটা মায়ের গর্ভে লাড়াচাড়া করতেছে, যেটা 12 সপ্তাহের বেশি হয়ে গেছে, যেটা প্রাথমিক অবস্থায় আর নাই, ফিটাস অবস্থায় নাই, ওই রকম বাচ্চাকে যদি আপনি অবর্ষণ করান তাইলে শাস্তিটা 7 বছর পর্যন্ত হয়ে যাবে। নর্মালি দেখবেন যে ওই জন্য ডাক্তাররা কি করে, 12, 13, 15 সপ্তাহ হইলে আর অ্যাবর্শন করাইতে চায় না, যে মায়ের জানের এখানে সমস্যা আছে, অ্যাবর্শন করানো যাবে না। তাইলে আমরা বেসিক এই জিনিসটা জানবো, বাংলাদেশের আইনে গর্ভপাত বা মিসক্যারেজ করানোটা একটা অপরাধ। যদি আপনি কি করেন, প্রাথমিক অবস্থায় অ্যাবর্শন করেন, শাস্তিটা কিছুটা কম। কিন্তু যখন ওই বাচ্চার মধ্যে প্রাণের সঞ্চার হবে, আইনের ভাষায় কুইক উইথ চাইল্ড হবে, তখন আপনার শাস্তিটা বাড়বে। কি হবে ওইটার নাম মনে না রাখলেও চলবে। আর এই ক্ষেত্রে মহিলা যদি নিজে নিজেও করায়, তার যদি সম্মতিও থাকে, তারপরেও তার অপরাধ। তাহলে 312 ধারায় 2 জন ব্যক্তির বিরুদ্ধে মামলা হবে। যেমন ধরেন যে স্বামী বলতেছে যে ঠিক আছে বাচ্চা রাখবো না, এখন স্বামীর বিরুদ্ধে মামলা হবে। আর ওই মহিলা নিজেও যদি সম্মতি দেয়, ওই মহিলার বিরুদ্ধেও 312 ধারায় মামলা চলবে, 2 জনের বিরুদ্ধেই। 313-তে যে জিনিসটা বলে, যদি মহিলার অনুমতি ছাড়া করেন তাইলে শাস্তিটা আরো বাড়বে। তাইলে এখানে বুঝার কিছুই নেই। 313 হচ্ছে ওই মহিলার কনসেন্ট ছাড়া, মহিলা চাচ্ছে না বাচ্চা থাক, স্বামী বলতেছে যে না রাখবো না, জোর করে নিয়ে গেল, তো সেই ক্ষেত্রে ওই স্বামীর কি হবে, যাবজ্জীবন এবং 10 বছর পর্যন্ত কারাবাস হইতে পারে। তাহলে অ্যাবর্শনের ক্ষেত্রে দেখেন, যদি কনসেন্ট না থাকে শাস্তিটা বাড়তেছে। এখন অ্যাবর্শন করাইতে গিয়ে ওই মহিলাই মারা গেল, অ্যাবর্শন করাইতে গিয়ে ওই মহিলাই মারা গেল, নানা ক্ষেত্রে হয়। তো এইরকম যদি মারা যায় তাহলে শাস্তিটা 10 বছর পর্যন্ত এবং অর্থদণ্ড সাথে হবে। আর যদি অ্যাবর্শনের ক্ষেত্রে ওই মহিলার সম্মতি নাই, সম্মতি ছিল না, আপনি জোর করে নিয়ে গেছেন অ্যাবর্শন করাইতে, এখন মহিলাই মারা গেল, তাইলে যাবজ্জীবন। তার মানে এটা দেখেন, যদি মহিলার কনসেন্ট যদি না থাকে, আর সেক্ষেত্রে ওই মহিলাও যদি মারা যায়, তাইলে যে করাইলো তার শাস্তিটা যাবজ্জীবন। এক্ষেত্রে ডাক্তারও আসবে, এক্ষেত্রে ও তার স্বামীও আসবে, কারণ অনুমতি ছাড়া ডাক্তাররা অ্যাবর্শন করাইতে পারে না। এই সেকশন গুলো আসলে আপনার প্রতিটা মনে রাখার দরকার নাই, জাস্ট একটু বেসিক আইডিয়াটা মনে রাখবেন তাইলেই যথেষ্ট, বেশি এখান থেকে পড়ার কিন্তু দরকার নাই। এর পরের অংশ বলতেছে যেটা 315, যে একটা বাচ্চা জন্মগ্রহণ হবে হবে, আপনি তার এখনো দুনিয়ায় আসার আগে এমন একটা কাজ করলেন যাতে সে জীবিত নাই আসতে পারে।
যেমন ধরেন যে ডেলিভারির আগে ওই মহিলার আপনি আঘাত করলেন, এমন কিছু কাজ করলেন, তো এই জন্য বলতেছে জন্মের পূর্বে এমন কাজ করলেন যাতে সে জীবিত না আসতে পারে, অথবা জন্মের সাথে সাথে এমন কাজ করলেন যাতে সে মারা যায়, ছোট বাচ্চা, যেটাকে আমরা বলতেছি যে ইনফ্যান্টিসাইড। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা বলতেছে, যদি এই কাজটা আপনি সরল বিশ্বাসে ওই মহিলার জীবন রক্ষা ছাড়া যদি করেন, অনেক ক্ষেত্রে দেখবেন যে ডেলিভারির ক্ষেত্রে নানা প্রকার অসুবিধা হয়, ওই মহিলার জীবন রক্ষা করার জন্য বাচ্চাটাকেও মেরে ফেলতে হয়, কিছু করার নাই, কারণ বাচ্চা রাখতে গেলে মহিলার হয়তো বিভিন্ন প্রকার কাজ করতে হবে, তাতে তার জীবনের হুমকি। যদি সরল বিশ্বাসে মহিলার জীবন রক্ষা ছাড়া আপনি এমন কোনো কাজ করেন যার কারণে বাচ্চাটা জীবিত না আসে, অথবা আসার পরে যদি মারা যায়, তাহলে আপনার শাস্তি 10 বছর অর্থদণ্ড বা উভয়টাই হতে পারে। এরপরে 16 নাম্বার যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে যে, এটা একটু পেঁচানো জিনিস 16 নাম্বারটা। এটার সহজ উদাহরণ দিয়ে আপনি বুঝবেন যে একটা গর্ভবতী মহিলা, তার পেটের মধ্যে বাচ্চা আছে, বাচ্চাটা কি হয়েছে, এখন আর নর্মাল অবস্থায় নাই, মানে 12 সপ্তাহ বেশি হয়েছে, পেটের ভিতরে লড়াচড়া করে। আপনি ওই মহিলারে আপনি কালপেবল হোমোসাইড করতে চাচ্ছেন, মানে তারে আপনি মারতেছেন, সে মারা যাইতেও পারে নাও পারে, আপনার জ্ঞান আছে, তার মাথার উপর পাথর ফালায় দিচ্ছেন। এখন ভাগ্যক্রমে মহিলাটা তো বেঁচে গেল, কিন্তু তার পেটের বাচ্চাটা মারা গেল। আপনি তার পেটের মধ্যে লাথি মারলেন, মহিলা তো জীবিত আছে কিন্তু বাচ্চাটা নষ্ট হইলো। তাইলে বলতেছে যে আপনার বিরুদ্ধে কালপেবল হোমোসাইডের মামলা চলবে। আমরা প্রথমে কালপেবল হোমোসাইডে একটা জিনিস পড়ছিলাম, যে যেটা পেটের ভিতরে আছে ওইটা কোনো কালপেবল হোমোসাইড হয় না, কিন্তু 316 বলতেছে যে না, আপনি যে কাজটা করছেন ওই মহিলার সাথে, মহিলা তো বেঁচে গেছে, তার মহিলা যদি না বাঁচতো তাহলে কি হইতো, কালপেবল হোমোসাইড হইতো। তাইলে ওই বাচ্চাটা যে মারা গেল এটার জন্য আপনি শাস্তি পাবেন, কিসের শাস্তি, কালপেবল হোমোসাইডের। তাহলে উদাহরণ দিয়ে মনে রাখবেন, আসলে আইনের ভাষাটা এখানে মনে থাকবে না। যদি কুইক আনব্রোন যেই বাচ্চা আছে ওই বাচ্চার মাকে যদি আপনি কালপেবল হোমোসাইডের কোনো কাজ করেন, ওই মহিলা যদিও বেঁচে যায়, তার গর্ভের সন্তানটা যদি নষ্ট হয়, তাইলে আপনি শাস্তি পাবেনই পাবেন, আপনার বিরুদ্ধে কালপেবল হোমোসাইডের মামলা চলবে। আর এটার জন্য পৃথক সেকশন আছে, পৃথক শাস্তি। আর 317 যেটা বলতেছে এটা পৃথক কথা, যে 12 বছরের কম বয়স্ক, এই বয়সটা মনে রাখবেন। 12 বছরের কম বয়স্ক বাচ্চাকে যদি কোনো বাবা, কোনো মা, অথবা কোনো আইনগত অভিভাবক যার দায়িত্ব হচ্ছে হেফাজতে রাখা, তারা যদি ইচ্ছাকৃত ভাবে তারে পরিত্যক্ত অবস্থায় কোথাও রাখে আসে ইচ্ছাকৃত ভাবে, তাইলে বলতেছে যে তাদের বিরুদ্ধে মামলা চলবে। তাইলে 12 বছরের কম বয়স্ক বাচ্চাকে যদি বাবা মা অথবা যার হেফাজতে দায়িত্বগত আইনগতভাবে থাকার কথা, সে যদি ইচ্ছাকৃত ভাবে তার বাইরে ছেড়ে আসে, মানে পরিত্যক্ত অবস্থায় ছেড়ে দিয়ে আসে, তাইলে সে আইনগত অপরাধ করতেছে, তার শাস্তি 7 বছরের জেল, অর্থদণ্ড অথবা উভয়টাই হইতে পারে। আর 18 নাম্বারটা নর্মালি আসে না, এখন আমাদের আশেপাশে নাই, যদিও ভারতের দিকে আছে, কিছু গ্রাম আছে। তো ওইখানে বলে যে, যদি কোনো শিশু তার জন্মটাই আপনি গোপন করেন, ধরেন যে চাই সে জীবিত জন্মগ্রহণ করুক, যে অথবা সে মৃত জন্মগ্রহণ করুক, জীবিত জন্মগ্রহণ করার পরে মেরে ফেলছেন অথবা মৃত জন্মগ্রহণ করছে, আপনি তারে গোপনে যদি দাফন কাফন করে ফেলান। যেমন আমরা ওই যে কোরআন শরীফ আমরা পড়ি, যে কি ছিল, মুসা আলাইহিস ইসলামের সময় 1 বছর কি করা হইতো, পুত্র সন্তানদেরকে হত্যা করা হইতো। তো ওই রকম জিনিসটা এখানে বলতেছে, যদি আপনি গোপনে কি করেন, যে একটা শিশু জন্মগ্রহণ করছে, আপনি মেরে ফেলছেন, মেরে গোপনে দাফন করে দিছেন, এই রকম ক্ষেত্রে আপনার শাস্তি 2 বছর অর্থদণ্ড অথবা উভয়টা হতে পারে। যে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, এটাই আপনি গোপন রাখতেছেন, গোপন রাখার পিছনে কারণটা কি, যে কারণটা হচ্ছে হয়তো তার জন্মগ্রহণ করার আগে এমন কাজ করছেন যাতে মৃত জন্মগ্রহণ হয়, অথবা হওয়ার সাথে সাথে মারে ফেলছেন, মারে আপনি গোপনে দ্বারে দাফন করে দিচ্ছেন। এই জন্য ভারতের সম্ভবত এমন একটা জায়গা আছে যেখানে টোটাল একটা গ্রামের মধ্যে কি নাই কোনো, সেখানে যদি আপনি দেখেন কোনো সেখানে স্ত্রী সদস্যই নেই, কোনো মহিলাই নেই, কারণ যে মহিলা বাচ্চা আসে তারাই তারা মারে ফেলে, মারে গোপনে সেখানে তারা দাফন করে ফেলে। তো এরকম আগে ছিল। তো এইটা ছিল আমাদের টোটাল, যদি আমরা বলি, মানব দেহের বিরুদ্ধে অপরাধ যেটা আমাদের জীবনকে প্রভাবিত করে। তো এটা যদি আমরা আরেকবার সামারি করতে হয়, কারণ ভিতরের দিকে যায় তো লাভ নাই যদি এটা আমরা না বুঝি।
তাহলে নর্মালি এই 18টা সেকশনের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ প্রথম দুইটা সেকশন 299 মনে রাখবো, যে এখানে কালপেবল হোমোসাইড আছে, আমাদের তিনটা উপাদান মনে রাখতে হবে। আর 300 নম্বরে আমাদের মার্ডারের চারটা উপাদান, তবে এই মার্ডারের ক্ষেত্রে পাঁচটা ব্যতিক্রম আছে। মানে উপাদান থাকার পরেও ওই পাঁচটা ব্যতিক্রমে যদি আমরা নিতে পারি তখন তার শাস্তিটা কমে যাবে, মানে মার্ডারটা আর মার্ডার থাকবে না, মার্ডারটা কালপেবল হোমোসাইডে চলে আসবে। তো এই জন্য আইনের ভাষায় আপনি দুইটা শব্দ মনে রাখবেন যদি এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে চান, যে আসলে মার্ডার বা কালপেবল হোমোসাইড বলে কিছু নাই। মূল জিনিসটা হচ্ছে যে হোয়েন কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, কালপেবল হোমোসাইড কখন অ্যামাউন্টিং টু মার্ডার, এই দুইটা শব্দের মধ্যেই টোটাল আইনটা, আর কিছু কিন্তু না। এরপরে 301টা এতটুকু মনে রাখবেন যে আপনি যাকে হত্যা করতে চাইছেন তাকে ব্যতীত যদি ভিন্ন ব্যক্তিরে হত্যা করেন আপনি পার পাইতে পারবেন না, আপনার শাস্তি হবেই হবে। কেমন শাস্তি হবে? ওই ব্যক্তিরে হত্যা করলে যদি মার্ডারের শাস্তি হয় ওইটাও হবে, ওই ব্যক্তিরে হত্যা করলে যদি আপনি কালপেবল হোমোসাইডের শাস্তি পাইতেন তাহলে সেটাই পাবেন। আর 302 303 এই দুইটা আমরা মনে রাখবো যে মার্ডারের শাস্তি। 303টাতে আপনি লিখে রাখবেন যে বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের শাস্তি। আর আমাদের এই যে 304-এ বলতেছে যে কালপেবল হোমোসাইডের শাস্তিটা কি, এটা আপনি একটু মনে রাখতে পারেন, সর্বোচ্চ যাবজ্জীবন হইতে পারে। আর 304-এর এ আর 304-এর বি, এটা শাস্তিটা মনে রাখার দরকার নাই। এখানে বলে যে যেটা আমরা বললাম যে আপনার অবহেলার কারণে ব্যক্তি যদি মারা যায় শাস্তি কম, নর্মালি 5 বছর। আর যদি আপনার রাস্ট ড্রাইভিং এর কারণে মারা যায় সম্ভবত 3 বছর দেওয়া আছে। তাইলে এই দুইটা আপনার অতটা গুরুত্বপূর্ণ না, আপনি বাদ দিতে পারেন। আর যে জিনিসটা আপনি 305টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড, যে আপনি যদি কোনো নাবালককে, কোনো পাগলকে, কোনো হাবাগোবা বা মানসিক অন্য কোনো সমস্যা আছে ওই ব্যক্তিকে যদি পরচিত করেন আত্মহত্যার জন্য, তাহলে আপনার শাস্তিও মৃত্যুদণ্ড। আর নর্মাল আপনি কাউরে যদি মৃত্যুদণ্ড সুইসাইড করার জন্য যদি আপনি কাউরে কি করেন, পরচিত করেন, এর শাস্তিটা দরকার নাই, নর্মালি আসে না। আর যে জিনিসটা সেটা হচ্ছে যদি আপনি 309 বলতেছে যে ব্যক্তি নিজে আত্মহত্যা করতে চাইছিল কিন্তু বাঁচে গেছে, তারও শাস্তি 309-এর অধীনে। নর্মালি এ ধারায় মামলা হয় না, আমার জানা মতো তো হয়ই নেই। আর যেই দুটা ছিল, যদি একজন ব্যক্তি কি করে, সে অলরেডি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, সে কালপেবল হোমোসাইড করার চেষ্টা করলো, তো সেক্ষেত্রে তার যদি আঘাতপ্রাপ্ত হয় তাইলে ওই ব্যক্তির শাস্তি মৃত্যুদণ্ড। তাইলে 360টাও আপনাকে মনে রাখতে হবে, যেহেতু এখানে শাস্তি মৃত্যুদণ্ড আছে। আর যদি আমরা এখানে বললাম যে 10 আর 11 এই দুইটা আপনার দরকার নাই, বাদ দিয়ে দিবেন, এটা পরীক্ষা আসে না, অযথা মাথার মধ্যে টেনশন নিয়ে কাজ নাই। আর মিসকেজের ক্ষেত্রে এগুলো আসলে যদি পড়েন একসাথে মিলায় পড়বেন, শাস্তি মনে রাখার দরকার নাই, কারণ এটা পৃথক পড়লে বুঝে আসবে না। 312-তে মনে রাখবেন সম্মতি থাক বা না থাক, গর্ভপাত করানো বাংলাদেশের আইনে দণ্ডনীয় অপরাধ। 2 নাম্বার হচ্ছে যদি ওই মহিলার যদি সম্মতি ছাড়া করান তাইলে শাস্তিটা একটু বাড়বে। 14তে হচ্ছে যদি গর্ভপাত করাইতে যায় ওই মহিলা মারা যায় তাইলে 2 প্রকারের শাস্তি হবে। যদি তার সম্মতি থাকে তাইলে 10 বছর পর্যন্ত, আর সম্মতি যদি না থাকে তাইলে যাবজ্জীবনও হইতে পারে। তাইলে এই তিনটা টোটালটাই একটা প্যাকেজের মতো। 315, 16, 17, 18 এগুলা নর্মালি পরীক্ষায় আসে না, আপনি যদি না পড়েন কোনো সমস্যা নাই, বাদ দিতে পারেন। তবে যদি আপনার মনের মধ্যে যেটা আমরা বললাম যে এটাতে কি আছে পড়বো, যেটাই বললাম যে কোনো শিশু জন্মগ্রহণ করার সময় যদি এমন কাজ করেন যাতে সে জীবিত না আসতে পারে, তাইলে অথবা যদিও জন্মগ্রহণ করে তারপরে যাতে মারা যায় এমন কাজ করলে 315-র অধীনে অপরাধ হবে। আর 316টা আমরা যেটা বললাম যে এটা একটু পেঁচানো, উদাহরণ দিয়ে মনে রাখবেন যে গর্ভবতী মহিলাকে যদি কেউ কি করে কালপেবল হোমোসাইডের কোনো আচরণ করে, মহিলা যদিও বাঁচে যায় কিন্তু সন্তানটা যদি মারা যায় তাইলে তার বিরুদ্ধে কালপেবল হোমোসাইডের মামলা চলবে। কারণ আমরা 299-র উদাহরণে আমরা 3 নাম্বার ব্যতিক্রমে আমরা বলতেছে যে মায়ের গর্ভে সন্তানের যদি আপনি মারেনও সেটা কালপেবল হোমোসাইড হবে না, কিন্তু 316 পৃথক কথা বলে, ব্যতিক্রম, যে মায়ের গর্ভে সন্তান মারলেও কালপেবল হোমোসাইডের মামলা চলবে যখন অবস্থাটা এরকম হয়। আর 317 আর 18 এটা আমাদের দরকার নাই, যেটা বললাম যদি 18 বছরের 12 বছরের কম বয়স্ক বাচ্চাকে আপনি কি করেন, পরিত্যক্ত অবস্থায় কোথায় রাখে আসেন, তাহলে এইরকম ক্ষেত্রে যেটা হবে যে বাবা হোক, মা হোক, অথবা যার দায়িত্ব ছিল তার বিরুদ্ধে মামলা চলবে।
আর একটা সন্তান জন্মগ্রহণ করলো না, জন্মগ্রহণ করার পর মারা গেল না, আপনি মেরে ফেললেন, মারার পরে আবার গোপনে যদি তাকে কি করেন, দাফন করে ফেলান, তাহলে 318 দিনে অপরাধটা হবে। তো এইটা ছিল আমাদের একটা প্রথম কনসেপ্ট। এখন দেখি আমরা সময় কতটুকু আছে, তো আমরা আরো একটা কনসেপ্টে যাইতে পারি, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে আঘাত। আঘাত থেকে টোটাল 4টা সেকশন পড়বো, বাকিগুলো আপনি বাদ দিতে পারেন, কোনো দরকার নেই। 319 পড়বো, 320 পড়বো, আর চলে যাব আমরা 326-এর এ, আর সর্বশেষ হচ্ছে 338-এর এ। আপনার টেনশন নেওয়ার দরকার নাই, বাকি সেকশন গুলো আপনি বাদ দিতে পারেন। তাইলে আসেন প্রথমে একটু দেখি যে গুরুত্বপূর্ণ কি আছে 319-এ। 319-এর 3টা ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে, এটা আপনার মুখস্থ করতে হবে একদম চোখ বন্ধ করে, কিচ্ছু করার নাই। 319 বলে যে আঘাত, তাহলে আঘাত কখন হবে? যদি আপনি কাউরে বডিলি পেইন দেন। আপনি আমারে মারছেন, আমার বডি যদি পেইন করে, আপনি আমার আঘাত করছেন। অথবা আপনি কি করছেন, আমরা আঘাত তো করেন নাই, আপনি আমারে ডিজিজ দিয়ে দিচ্ছেন। যেমন আমরা জানি সোয়াসে রোগ থাকে, কোয়ারেন্টাইনের সময়, করোনার সময় আপনি জানেন আপনার করোনা হয়েছে, তারপরেও আমার সাথে চলতেছেন যাতে আমারও ছোঁয়াচে রোগটা হয়ে যায়, তার মানেও আপনি আমার আঘাত করলেন। তাহলে আঘাত শুধু যে আপনি শরীর দিয়ে করবেন এমন না, অসুখ দিয়েও আপনি আঘাত করতে পারেন। দ্বিতীয়টা হচ্ছে যে ইনফার্মিটি, মানে অক্ষমতা। আপনি আমারে এমন ভাবে আঘাত করলেন যার কারণে আমার একটা অঙ্গই কাজ করতেছে না, একটা অঙ্গই কাজ করতেছে না, আমি হাতটাই উঠাইতে পারতেছি না, বা এক চোখ দিয়ে দেখতেছি না, বা আমি হাঁটতে পারতেছি না, তো এটা হলো আমাদের আঘাত। তাহলে আঘাত বলতে আমরা 3টা জিনিসকে বুঝবো: বডিলি পেইন হইতে পারে, অসুখ হইতে পারে, এবং বডিলি অক্ষমতা হইতে পারে। 3টার যে কোনো একটা থাক, সেটা হচ্ছে আমাদের আঘাত। এখন এই আঘাত যদি 8টা প্রকারে হয়, আমরা বলবো যে গুরুতর আঘাত। তাহলে আঘাতের মধ্যে যখন 8 প্রকারের স্পেশাল জিনিস পাবো, আমরা বলবো ওই আঘাতটা হচ্ছে কি, 320-এ বলতেছে যে গুরুতর আঘাত। এই 8টা আপনারা মুখস্থ রাখতে হবে, কিচ্ছু করার নাই। এই 8টা থেকে এমসিকিউ আসবে, যে নিচের কোনটা গুরুতর আঘাত, বা এইটা নর্মাল আঘাত না গুরুতর আঘাত, বা গুরুতর আঘাত আছে কোথায়। তাহলে 319 আর 320। প্রথমেই 1 নম্বরটা হচ্ছে, যদি আপনি কোনো ব্যক্তিকে আঘাত করেন বা কোনো ব্যক্তিকে অসুখ করেন, কোনো ব্যক্তিকে ইনফার্মিটি করেন, তার ফলে যদি তার পুরুষত্ব নষ্ট হয়, তাহলে 1 নম্বর হচ্ছে, যদি কোনো পুরুষের পুরুষত্ব আপনি আঘাত করে হোক, কোনো অসুখ দিয়ে হোক, অন্য কোনো প্রকারে হোক, যদি তার আপনি ইমাস্কুলেশন করেন, তাকে যদি পুরুষত্বহীন করেন, তাইলে সেটা হবে একটা গুরুতর আঘাত। 2 নম্বর হচ্ছে যে আপনি তার দৃষ্টিশক্তি, চোখ দিয়ে যেটা আমরা দেখি, চাই এক চোখ হোক অথবা উভয় চোখ হোক। ক্রিয়েটিভ প্রশ্ন আসে যে এক চোখের দৃষ্টিশক্তি যদি নষ্ট করি সেটা কি হবে। তাইলে আপনি বুঝেন, চোখ একটা হোক আর 2টা হোক, তাতে কিছু আসে যায় না। যদি দৃষ্টিশক্তি চিরতরে কি করা হয়, নষ্ট করা হয়, তাইলে সেটা গ্রিভিয়াস হার্ট। যদি আপনার শ্রবণ শক্তি, কান একটা হোক আর উভয়টা হোক, তাতে কিছু যায় আসে না। যদি শ্রবণ শক্তি নষ্ট করেন কারো, তাইলে সেটা আপনার কি, গ্রেভিয়াস হার্ট। তাইলে একটা হচ্ছে পুরুষত্বহীন করা, চোখ নষ্ট করা, শ্রবণ শক্তি নষ্ট করা। 4 নম্বর আর 5 নম্বর মোটামুটি একই রকম, তবে 4 নম্বর বলতেছে যে কোনো অঙ্গ বা কোনো গ্রন্থির ক্ষতি সাধন করা। আপনি কি করলেন, যেমন আমাদের কবজি গুলা আছে, আমাদের এই যে জয়েন্ট গুলা আছে, এই জয়েন্ট গুলাতে এমন আঘাত করলেন যে যার কারণে ক্ষতিগ্রস্ত হইলো জয়েন্ট গুলা, তাহলে আমরা বলবো যে আপনি গ্রিভিয়াস হার্ট করছেন। তারপরে বলতেছে যে আপনি যে এই আমার গ্রন্থিতে, এই আমার কবজিগুলাতে আঘাতটা করছেন, এর কারণে আমার এটা চিরস্থায়ী ভাবে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এটা ঠিক হবে না। তো যদি আমার অঙ্গ বা গ্রন্থি ধ্বংস স্থায়ী ভাবে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, কোনো কারণে দেখবেন যে হাতটাই ভাঙে চলে গেছে, তাহলে আমরা ধরবো যে এটা কি হয়েছে, গ্রেভিয়াস হার্ট। তারপরে বলতেছে যে আপনি কারো মাথা অথবা মুখের আকৃতি যদি বিকৃতি করে দেন, কারো মাথা অথবা মুখের আকৃতিটা যদি বিকৃতি করে দেন, তাইলে সেটা হবে গ্রিভিয়াস হার্ট। আর 7 নম্বরটা থেকে বারবারই ঘুরায় পেঁচায় প্রশ্ন আসে, যে কেউ যদি ঘুষি মারে আপনার একটা দাঁত ভাঙে ফেলে কি হবে। তাইলে মনে রাখবেন, দাঁত একটা ভাঙুক আর 10টা ভাঙুক, ঘুষি মারে যদি দাঁত ভাঙে অথবা স্থানচ্যুত করে, তাইলে সেটা কি হবে, গ্রিভিয়াস হার্ট। তবে এখানে শুধু দাঁত না, দাঁতের সাথে যে কোনো আমাদের ব্রণ বা হাড্ডি গুলাও আছে, মানে কেউ যদি মারে আপনার হাড্ডি অথবা দাঁত ভেঙে ফেলায় অথবা দাঁত স্থানচ্যুত করে, আমরা ধরে নিব যে কি হয়েছে, গ্রিভিয়াস হার্ট। আর 8 নম্বরে বলতেছে, যদি আপনি কাউরে এমন ভাবে শারীরিক আঘাত দিচ্ছেন যে ওই বেচারা 20 দিন যাবত তার স্বাভাবিক
কাজকর্ম করতে পারতেছে না, মানে হসপিটালেই পড়ে আছে, শরীরে এত পরিমাণ মারছেন, তাইলে 20 দিন সময়টা মনে রাখবেন। যদি কোনো ব্যক্তিকে এমন আঘাত করছেন যার কারণে সে 20 দিন যাবত তার নর্মাল কাজকর্ম করতে পারতেছে না শারীরিক ব্যথার কারণে, তাইলে আমরা বলবো যে এটা কি হবে, এটা হবে গ্রিভিয়াস হার্ট। তাহলে যদি এই আটটাকে আপনি 10 বার পড়েন, 20 বার পড়েন, আপনার দায়িত্ব 320 ধারা একদম মুখস্থ করবেন, যেখানে 8টা কারণ আছে। 1 নাম্বার হচ্ছে পুরুষত্বহীন করা, 2 নাম্বার চোখের দৃষ্টি নষ্ট করা, কানের শ্রবণ শক্তি নষ্ট করা, আপনার 4 নাম্বারে হচ্ছে কোনো অঙ্গ এবং গ্রন্থিগুলা এগুলার ক্ষতি সাধন করা, আর 5 নাম্বার তারই বর্ধিত রূপ, যে স্থায়ী ভাবে যদি একদম ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাইলেও সেটা গ্রিভিয়াস হার্ট হবে। আর যদি মাথা এবং মুখের আকৃতি যদি আপনি বিকৃত করে দেন, আর যদি কোনো প্রকার আপনার যে হাড্ডি অথবা দাঁত যদি আপনি কি করেন, স্থানচ্যুত করেন অথবা ভেঙে ফেলান, আর যদি 20 দিন যাবত ওই আঘাতের কারণে শরীরে ব্যথা থাকে আর স্বাভাবিক কাজকর্ম যদি করতে না পারে, আইনের ভাষায় বলতেছে এটা গ্রিভিয়াস হার্ট। তাইলে এইটা আপনি 10 বার পড়বেন, 20 বার পড়বেন, যতবার আপনার যতক্ষণ পর্যন্ত মুখস্থ না হয় ততক্ষণ পর্যন্ত পড়বেন, এটাই গুরুত্বপূর্ণ। এরপরে 326-এর এ, এটা পরবর্তীতে অ্যাড করা খুবই গুরুত্বপূর্ণ। এটা শাস্তিও কিন্তু মৃত্যুদণ্ড, এটা লাল কালিতে আপনি রাখেন। তাহলে এটাও আপনি লাল কালিতে রাখেন, 320 আপনারা রাখতেই হবে। আর 326-এর এ, এইটা থেকেও এমসিকিউ ক্রিয়েটিভ হয় যে কোনো ব্যক্তি কি করলো, যদি ধারালো কোনো অস্ত্র দ্বারা যদি আপনার কি করে 2 চোখ যদি কারো তুলে নেয়, এখানে 2 চোখ আছে এটা মনে রাখবেন, 1 চোখ যদি উঠায় নেয় তাহলে এই ধারার অধীনে কিন্তু আসবে না। 326-এর এ বলতেছে যদি উভয় চোখ আপনার কেউ উঠায় নেয় অথবা এসিড জাতীয় পদার্থ দ্বারা যদি কি করে 2 চোখ নষ্ট করে দেয়, অথবা আপনার মুখ অথবা মাথা এসিড দ্বারা সে কি করে যদি আঘাত করে, তাহলে এখানে 3টা জিনিস, একটা হচ্ছে আপনার মাথা, 2 নম্বরে হচ্ছে আপনার মুখ, 3 নম্বরে হচ্ছে আপনার চোখ। চোখের ক্ষেত্রে উভয় চোখ, এটা মনে রাখবেন। যদি কেউ কি করে তুলে ফেলায় অথবা যদি এসিড জাতীয় জিনিস দ্বারা সেগুলো ক্ষতিগ্রস্ত করে, বাংলাদেশের 90-এর দশকে বা 2000-এর আগে এসিড নিক্ষেপের ঘটনা বেশি ঘটতো, তো এই জন্যই আসলে এই ধারাটার এত শাস্তি রাখা হয়েছে, মৃত্যুদণ্ড। তাইলে 326-এর এতে যদি কেউ কারো 2 চোখ তুলে ফেলে তাইলে তার শাস্তি মৃত্যুদণ্ড, যদি এসিড জাতীয় জিনিস দ্বারা 2 চোখ নষ্ট করে শাস্তি মৃত্যুদণ্ড, যদি এসিড জাতীয় জিনিস দ্বারা কারো মাথা এবং মুখমণ্ডল নষ্ট করে দেয় তাইলে তার শাস্তিও মৃত্যুদণ্ড। তাহলে 326-এর এ, এটা আপনি লাল কালিতে রাখেন, আপনার পড়তেই হবে। সর্বশেষ আমরা এই যে এখন 304-এর এ, 304-এর বি, যেটা আমরা পড়ি নেই বাদ দিয়ে আসছি, যে আপনি বেপরোয়া গাড়ি চালাইলেন, আপনার গাড়ির নিচে একজন আসলো, আইসে সে মারা গেল, শাস্তি 3 বছর পর্যন্ত হয়, এর বেশি না। এখন বলতেছে যে আপনি এরকম বেপরোয়া ড্রাইভিং করছেন, গাড়ি চালায় কারোর গুরুতর আঘাত করে ফেললেন, ওই 8টার যে কোনো একটা করে ফেললেন, তাইলে বলতেছে যে আপনার শাস্তিটা কি হবে, বলতেছে 2 বছর পর্যন্ত হইতে পারে। তাইলে ওই যে 304-এর বিটা আপনি এইটাতে একসাথেই নিতে পারেন, তাইলে আপনার জন্য বুঝতে সহজ সহজ হবে। 304-এ ছিল যদি মারে ফেলান 3 বছরের শাস্তি, এখানে হচ্ছে যদি গাড়ি চালায় গ্রিভিয়াস হার্ট করেন 2 বছরের শাস্তি। তাহলে আপনার জন্য বুঝতে ইজি হইলো। এই চ্যাপ্টার থেকে এই 4টা সেকশনে যথেষ্ট, আর অন্য সেকশনের দিকে যাবেন না, দরকারও নাই আপনার। এখন আসি পরবর্তী জিনিসটা, ভিতরে কিছুই নাই, শুধু মূল জিনিসটা। আপনি ধরেন যে এ নামক আপনি ব্যক্তি এই রাস্তা দিয়ে সোজা আপনি যাচ্ছেন, আপনার আইনগত অধিকার আছে, কোনো কারো পার্সোনাল সম্পত্তি না, কোনো কিছু না, আপনি আইনগতভাবে একদিকে যাইতে পারবেন। আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, আপনার যাইতে কোনো আইনগত বাধা নাই। এখন যদি সামনে এসে কোনো ব্যক্তি বলে যে ভাই আপনি চট্টগ্রামে যাইতে পারবেন না, কোন দিকে যাবেন যান, কিন্তু এই দিকে যাইতে পারবেন না, অনেক ক্ষেত্রে এরকম ঘটে, দেখবেন যে আপনারা বাধা দেয়, সোজা পথে যাইতে দিবে না, বলতেছে অন্য দিক দিয়ে যান। হয়তো আপনার এইখানে একটা সরকারি রাস্তা, আপনি এই রাস্তা দিয়ে বাসায় আসতে পারবেন, একজন আইসা বলতেছে এইখান দিয়ে যাইতে পারবেন, আপনি বাড়ি যাওয়ার দরকার তো ঘুরায় আপনি যান। এই যে সে আপনার একদিকে, আপনি যেই দিকে আইনগত ভাবে যাইতে পারেন কিন্তু সে আপনারা বাধা দিল, তার মানে সে কি করলো, আপনারা অবৈধ বাধা দিল, রংফুল রেস্ট্রেইনড, এইটাই, আর কিচ্ছু নাই। তাইলে যখন আপনি একদিকে যাওয়ার আইনগত অধিকার আছে, কেউ যদি সেই দিকে আপনাকে যাইতে না দেয়, তাহলে সে কি করলো, আপনারা অবৈধ বাধা দিল। তবে এখানে একটা ব্যতিক্রম দেওয়া আছে, এক্সেপশন দেওয়া আছে। যেমন ধরেন যে আপনি এক রাস্তা দিয়ে চলেন, ওই বেটা আইসা বলতেছে এখানে আপনার চলাচলের রাস্তা বন্ধ, এটা আমার প্রাইভেট জমি, আমি এখানে কোনো সুখাধিকার তোমার হয় নাই, তোমার চলতে দিব না।
এই বাধা দিলে সেটা কিন্তু এটার মধ্যে আসবে না। তো এই জন্য বলতেছে কোনো জমি বা পানি কেউ যদি সরল বিশ্বাসে বাধা দেয় যে এটা তার ব্যক্তিগত সম্পত্তি, তাইলে কিন্তু এই ধারার অধীনে তার সেটা অপরাধ হিসাবে গণ্য হবে না। যেমন আপনি নতুন একটা জমি কিনছেন, বাড়ি করবেন, চলাচলের রাস্তা, আরেকজন আইসা বলতেছে যে ভাই এখান দিয়ে চলতে পারবেন না, এই বাধাটা এই সেকশনের অধীনে আসবে না, কারণ এটা তার ব্যক্তিগত প্রপার্টি। তাহলে 339-এ হেডিংটা শুধু মনে রাখবেন অবৈধ বাধা। 340-এ বলতেছে যে অবৈধ অবরোধ বা রংফুল কনফাইনমেন্ট। আগেরটাতে কি ছিল, সোজা এক পথে আপনারা যাইতে দিচ্ছিল না, এখানে বলতেছে যে আপনারা কোনো দিকেই যাইতে দিচ্ছে না। মানে আপনারা ধইরা নিয়ে আইসা কি করলো, ধরেন যে একটা ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখলো, তো আপনি কি হইলেন, অবৈধ কনফাইন্ড হয়ে গেলেন। অথবা আপনারে তো ঘরের মধ্যে আনে নাই, কিন্তু আপনারে বললো যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই একটা দাগ দিয়ে দিলাম, যেমন বিভিন্ন তামিল সিনেমায়, হিন্দি সিনেমায় দেখেন যে এই দাগ অতিক্রম করলেই মারামারি শুরু। আপনারা দাগ দিয়ে দিল যে এই দাগের বাইরে গেলেই গুলি করে দিব। তাহলে সে আপনারা কি করলো, আপনারা অবৈধভাবে কনফাইন করলো। তাহলে এটার জন্য নির্দিষ্ট কোনো ঘর, কোনো বাসস্থানের দরকার নাই। একটা নির্দিষ্ট সার্কেল যেখানে আপনারা করে দিবে যে এর বাইরে আপনি যাইতে পারতেছেন না, তার মানে আপনি অবৈধ কনফাইন্ড হয়ে গেলেন। তো এই দুইটার শুধু সেকশন নাম্বারটা মনে রাখবেন, কোন সেকশনে কি আছে। শাস্তি আপনার মনে রাখার কোনো দরকার নাই, তারপরও যদি আপনার মন চায় যে ভাই আমি মনে রাখবো, তাইলে 341-এ বলতেছে অবৈধ বাধা দেওয়ার শাস্তি সর্বোচ্চ 1 মাস অথবা 500 টাকা জরিমানা অথবা উভয়টা হইতে পারে। আর কাউরে আপনি যদি অবৈধভাবে যদি আটক করে রাখেন, তার শাস্তি সর্বোচ্চ 1 বছর, 1,000 টাকা জরিমানা অথবা উভয়টা হতে পারে। তো টোটাল এই 4টা সেকশন আপনি এই সেগমেন্ট থেকে পড়তে পারেন। তাইলে কি সহজ সরল পথে যাচ্ছিলেন, আইনগত অধিকার আছে যাওয়ার, ব্যক্তি যাইতে দিচ্ছে না, তার মানে অবৈধ বাধা, শাস্তি কি সর্বোচ্চ 1 মাস জরিমানা, 1 মাস জেল। আর আপনারা কোনো দিকেই যাইতে দিচ্ছে না, চতুর্দিক থেকে আপনারা বলতেছে যে এই সীমার মধ্যেই থাকতে হবে, অথবা একটা ঘরের মধ্যে, অফিসের মধ্যে একটা জায়গায় আপনারা বদ্ধ করে রাখলো, তাইলে সর্বোচ্চ শাস্তি কত হবে, 1 বছরের জেল, 1,000 টাকা জরিমানা। এই 4টা সেকশনই যথেষ্ট, আর কিছু দরকার নেই। এরপরে আসি আমরা ক্রিমিনাল ফোর্স আর অ্যাসল্ট। এইটা বুঝতে গেলে আমাদের সেই ক্লাস 9-10 এর পদার্থবিজ্ঞান নিয়ে বুঝতে হবে যে বল কাকে বলে, ফোর্স কাকে বলে। আমরা পড়ছি কি স্থির বস্তুকে যতক্ষণ পর্যন্ত আমরা গতিশীল না করব বা গতিশীল বস্তুকে আমরা থামানোর জন্য যা প্রয়োগ করব সেটাই বল। তো এখানে ওইরকম কিছু কথা বলে, বলতেছে যখন কি করবেন, আমরা কোনো ব্যক্তিকে বা কোনো বস্তুকে কি করব, গতি দিব, মানে একটা জিনিসকে আমরা ধাক্কা দিলাম, অথবা একটা জিনিস আপনার দিকে আসতেছে আপনি একটু সরায় দিলেন। যেমন ধরেন যে ফুটবলের ক্ষেত্রে যখন গোলকিপার কিপার কি করে, কখনো সে ধরে, আবার কখনো সে ধাক্কা মারে বাইরে ফালায় দেয়। আপনি কি করলেন, গতিটা পরিবর্তন করে দিলেন, অথবা আপনি গতিটা থামায় দিলেন। তাহলে ফোর্স বা গতি কারে বলে, কোন জিনিসে আপনি গতি সঞ্চার করলেন, গতির দিক পরিবর্তন করলেন বা তাকে থামিয়ে দিলেন। তো আইনের ভাষায় নর্মালি এটা হচ্ছে যে বল বা ফোর্স। এখন এইটা তো নর্মালি কোনো অপরাধ না। তো এখন বলতেছে যে এই যে আপনি কোনো কাউকে গতি দিলেন, গতি পরিবর্তন করলেন, গতি থামাইলেন, এর পিছনের মূল রহস্যটা হইল এইটা যখন কোনো ব্যক্তির সংস্পর্শে আসবে, আসাতে ওই ব্যক্তি কি হইলো, তার অনুভূতি জাগ্রত হইলো। আপনি কি করলেন, কারো কোনো একটা, ধরেন যে একটা ফুটবলের মধ্যে লাথি মারলেন, গতি সঞ্চার হইলো। আপনার দিকে একটা ফুটবল আসতেছিল, আপনি হাত লাগাইলেন, অন্যদিকে চলে গেল। অথবা ফুটবলটা আপনি ধরলেন, আপনি আটক করলেন, এর পিছনে রহস্যটা কি? তো এর পিছনে রহস্যটা হচ্ছে যে এইটা করার কারণে যদি অন্য কোনো ব্যক্তি কি হয়, অন্য কোনো ব্যক্তি ভয় পায়, অন্য কোনো ব্যক্তির যদি বিরক্ত সৃষ্টি হয়, তার যদি স্বাভাবিক যে কার্যক্রম সেটা যদি ব্যাহত হয়, তখনই সেটা কি হয়ে যাবে, আমাদের একটু পরে আমরা পড়বো, তখন ক্রিমিনাল ফোর্স হয়ে যাবে। তাইলে আমাদের এই 349 আমাদের শুধু ডেফিনেশন বোঝায় যে গতি কাকে বলে, ফোর্স কাকে বলে, বল কাকে বলে। তো এটা থেকে তো পরীক্ষা আপনার প্রশ্ন আসবে না, কিন্তু প্রশ্ন আসলে আসতে পারে যে এই গতি কত ভাবে দেওয়া যায়। বলতেছে যে গতি 3 ভাবে দেওয়া যায়। আপনার নিজের শরীরের শক্তি দিয়ে আপনি গতি দিতে পারেন, যেমন কাউরে ধাক্কা মারতে পারেন। অথবা আপনি কোনো বস্তু স্থাপন করতে পারেন, কেমন, যেমন ধরেন যে আপনি কি করলেন, এইরকম একটা বাড়ির দরজা, এই গেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকবে, যেমন বিয়ে বাড়িতে আপনারা দেখেন বিয়ের গেট সাজাইছেন, আপনি তার উপরে কি করলেন, এখানে হয়তো কিছু পানি রাখে দিলেন অথবা এসিড জাতীয় জিনিস রাখে দিলেন, যে যখনই সে দরজাটা খুলবে সামান্য একটু ধাক্কা খাবে, এসিডটা তার মাথার মধ্যে পড়বে। তো এটা হইলো যে কোনো বস্তু আপনি প্রতিস্থাপন করে দিয়েছেন।
3 নাম্বার হইতে পারে যে পশুর মাধ্যমে, মানে পশুর মাধ্যমে যেমন হইলেন যে কারো হাতি থাকে, দেখবেন যে বড় বড় হাতিগুলার সামনে আপনি যখন টাকা পয়সা দেন না, সে হাতি দাঁড়ায় থাকে। আপনি একটা ভয়ের মধ্যে থাকেন যে কখন আপনার গলা চিপে ধরবে। তার মানে সে কি করতেছে, সে গতি দিচ্ছে কিসের মাধ্যমে, পশুর মাধ্যমে। অথবা আপনি কি করলেন, আপনার কাছে একটা ভয়ঙ্কর সেই বিদেশি কুকুর আছে, কাউকে ভয় দেখানোর জন্য কুকুরটা তার পিছে ছেড়ে দিলেন। তো আপনি কি করলেন, পশুর মাধ্যমে তার গতি সৃষ্টি করলেন, সে এখন পলায় যাইতে বাধ্য। তো এই মেইন জিনিসগুলো বলার মেইন উদ্দেশ্য ছিল যে গতি কাকে বলে এটা বোঝানো। নর্মালি এই সেকশন থেকে প্রশ্ন হয় না, হইলেও শুধু এই 3টা থেকে আসতে পারে যে কত ভাবে গতি দেওয়া যাইতে পারে, নিজের শক্তির মাধ্যমে, কোনো বস্তু প্রতিস্থাপনের মাধ্যমে, অথবা পশুর মাধ্যমে। মূল পড়ার জিনিস হচ্ছে আমাদের 350। এটা বলে যে ক্রিমিনাল ফোর্স, এটা হচ্ছে অপরাধ। শুধু বল কিন্তু অপরাধ না। এখন বলতেছে যে আপনি ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে, ব্যক্তির অনুমতি ছাড়া কোনো অপরাধ করার জন্য যদি গতি দেন, তাহলে ইন্টেনশনালি, কোনো ব্যক্তির সম্মতি ছাড়া একটা অপরাধ করার জন্য গতি দিচ্ছেন। অথবা আপনি এই বল প্রয়োগ দ্বারা ব্যক্তির ক্ষতি হচ্ছে, ইনজুরি হচ্ছে, ব্যক্তি ভয়ের মধ্যে আছে, ব্যক্তি বিরক্ত সৃষ্টি হচ্ছে। সহজ কথায় যেমন, যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এখন করিম সাহেব এ নামক তার একটা বিদেশি হাইব্রিড কুকুর নিয়ে দাঁড়ায় আছে, হাতে তার রশি ছিল। এখন আপনারে দেখে সে কিচ্ছু করে নাই, শুধু হাত থেকে রশিটা ছেড়ে দিছে, তো কুকুরটা আপনারে দিল দৌড়ানি, আপনি দৌড়াইলেন। তো এই যে সে ইচ্ছাকৃত ভাবে, ইন্টেনশনালি কি করলো, পশুর মাধ্যমে আপনারে গতি দিল, আর আপনারে দৌড়াইতে আপনি বাধ্য হইলেন, অলরেডি সে একটা অপরাধ করে ফেলছে, যারে আমরা বলি যে ক্রিমিনাল ফোর্স প্রয়োগ করা হয়েছে আপনার বিরুদ্ধে। তাহলে যদি কারো ক্ষতি হয়, যদি কেউ ভয় পায়, যদি কেউ বিরক্ত হয়, এর পিছনে কারণটা কি? কারণ হচ্ছে অন্যজন একটা বল প্রয়োগ করছে, তখন ওই বলটারে আমরা বলবো যে এটা হচ্ছে ক্রিমিনাল ফোর্স, এটা শাস্তি যোগ্য অপরাধ। এরপরে আসি অ্যাসল্ট। এই দুটো একই সাথে জড়িত। অ্যাসল্ট মানে হচ্ছে আক্রমণ, পরীক্ষা এটাই চলে আসে যে অ্যাসল্ট আছে কত ধারায়। তাহলে এটা একটু পড়বেন যে 351-তে আছে আমাদের অ্যাসল্ট জিনিসটা। যদি আপনার কাছে মোবাইল থাকে, দেখবেন মোবাইলের সেটিং এর মধ্যে আপনি পাবেন জেস্টার বলে একটা শব্দ আছে। যেমন আপনার সেলফি উঠাইতে টিপ দেওয়া লাগে না, হাতের 5টা আঙ্গুল দেখালে সেলফি উঠে যায়। আপনি হাতটা এই দিক থেকে উপরে করলে আপনার স্ক্রিনশট হয়। মোবাইলের মধ্যে জেস্টার কিন্তু পাবেন, মানে অঙ্গভঙ্গি। আপনি একটু হাসি দিলে সেলফি উঠে, তো এইগুলা হচ্ছে মোবাইলের সেটিং, তো এইগুলো আইনেরও সেটিং। মানে হচ্ছে যে আপনি একটা জেস্টার করতেছেন, অঙ্গভঙ্গি করতেছেন। কেন আপনি অঙ্গভঙ্গি এই কারণে করতেছেন যে যাতে আরেকজন ব্যক্তির বিরুদ্ধে ক্রিমিনাল ফোর্স প্রয়োগ করা যায়। যেমন ধরেন যে আমরা কি করি, যখন এক পক্ষ আরেক পক্ষের সাথে দূর থেকে একটু ঝগড়া করতে করতে কি করি, তারে রাগ দেখার জন্য হাত তুলি। আপনার বড় ভাই, বাপ, মা, অনেকে রাগ দেখানোর জন্য যখন রাগে থাকে, তখন আপনারা কিন্তু কি করে, থাপ্পড় দিবে দিবে এরকম ভাব, এখনো আপনারা থাপ্পড়টা দেয় নাই। তো এই যে যতক্ষণ পর্যন্ত আপনারে থাপ্পড় দেয় নাই, আপনি চিন্তা করতেছেন যে কখন যে আমারে থাপ্পড়টা মারে। এই যে কখন মারে, এই যে আপনার একটা জ্ঞান আছে, সে যে একটা প্রস্তুতি নিল, এটাই হচ্ছে অ্যাসল্ট বা আক্রমণ করা। আক্রমণ মানে এমন না যে আপনারে মারে ফেললো, যখনই আপনার শরীরে আসবে তখন তো আঘাত হয়ে যাবে। তার মানে শরীরে আসার আগ পর্যন্ত ওই যে প্রস্তুতিটা, যে একটা থাপ্পড় লাগাবো, এই যে থাপ্পড় যতক্ষণ পর্যন্ত লাগাচ্ছি না, আমি যে উঠাইলাম, উঠাইতে আমি অপরাধ করছি, তারা আইনের ভাষায় বলে যে অ্যাসল্ট করলাম। কিন্তু যখন আমি থাপ্পড়টা মারে দিব, তখন আর অ্যাসল্ট থাকবে না, তখন সেটা আঘাত হয়ে যাবে, তার শাস্তি আবার ভিন্ন। তাইলে যখন কোনো ব্যক্তি কোনো জেস্টার করবে, অঙ্গভঙ্গি করবে, অথবা অঙ্গভঙ্গির প্রস্তুতি নিবে, অথবা যার প্রতি আপনি এই জেস্টারটা দেখাচ্ছেন, তার জ্ঞান আছে যে অপর ব্যক্তি তার বিরুদ্ধে এখন বল প্রয়োগ করবে, মানে কি করবে, একটা থাপ্পড় লাগাবে ইচ্ছা মতো ধরে, অথবা কেউ সরল পথে যাচ্ছে, আরেক আপনি যে তারে ধরে নিয়ে আসবেন। তো ওই জন্য 351 হচ্ছে অ্যাসল্ট। তাইলে অ্যাসল্ট বুঝার আগে ক্রিমিনাল ফোর্স বুঝতে হবে। তাহলে যখনই আমরা কোনো অঙ্গভঙ্গি করব, অঙ্গভঙ্গির প্রস্তুতি নিব, এর মাধ্যমে অপর ব্যক্তি বুঝতে পারবে যে এখন তার বিরুদ্ধে ক্রিমিনাল ফোর্স প্রয়োগ করা হবে। এই বোঝা মাত্রই অপরাধ সংগঠিত হইল। তবে এখানে একটু ব্যাখ্যা দেওয়া আছে যে শুধু কথার মাধ্যমেই আক্রমণ হয় না। যেমন ধরেন যে আমরা এখন ক্লাস নিচ্ছি, এখন আমার একদম শান্তশিষ্ট ভাবে আমি বলতেছি যে আপনারা 2টা থাপ্পড় লাগাবো, আপনারা 2টা থাপ্পড় লাগাবো, হাসি খুশি বলতেছি। তাহলে এই কথাটা অ্যাসল্ট না,
কিন্তু এইটা অ্যাসল্ট হবে কখন? যখন আমি রাগান্বিত থাকবো আর বলতেছি যে যে পড়া পড়বে না তার একটা থাপ্পড় লাগাবো। তার মানে হচ্ছে আপনার যে শারীরিক অবস্থার উপর ভিত্তি করে কখনো কথা অ্যাসল্ট হইতে পারে, কখনো হবে না। কারণ যখন আপনি কথাটা বলতেছেন ভদ্রভাবে, শান্তশিষ্টভাবে, কারো দিকে তাকাচ্ছেনও না, তার মানে আপনি কোনো অ্যাসল্ট করেন নাই। কিন্তু যখন আপনি একজনের দিকে তাকাইলেন এবং রাগান্বিত ভাবে তারে বললেন যে কাজটা না করলে একটা থাপ্পড় লাগাবো, তো তখন কথাটাও কিন্তু অ্যাসল্ট হবে। তাইলে জেনারেল নিয়ম, কথার মাধ্যমে অ্যাসল্ট হয় না, কিন্তু বিশেষ ক্ষেত্রে অ্যাসল্ট হবে যখন আপনি উত্তেজিত থাকবেন, রাগান্বিত থাকবেন। তাইলে এখান থেকে এমসিকিউ হচ্ছে শুধু সেকশন নাম্বারটা, আর এই ব্যতিক্রমটা যে শুধু কথা অ্যাসল্ট হয় না। এরপরে শাস্তিটা আসলে নর্মালি আপনি যদি শাস্তিটা মনে রাখতে চান, দুইটা সেকশন পড়তে হবে। একটা হচ্ছে যে 352 আর একটা হচ্ছে 358। 352 বলে যে অ্যাসল্ট দেওয়ার পিছনে যদি কি থাকে, যদি কেউ প্রভোক করে, কেউ আপনার একটা কথা বললো তার কারণে আপনি তারে অ্যাসল্ট করতেছেন, মানে সেও আপনারে বললো যে একটা থাপ্পড় লাগাবো, তখন আপনি নিজেকে প্রস্তুত করলেন তারে মারার জন্য। যদি এইরকম অবস্থা না হয় তাইলে বলতেছে 352, শাস্তিটা 3 মাস, 500 টাকা, উভয়। মনে রাখার দরকার নাই, তারপরে আপনি যদি পড়তে চান পড়বেন। আর 358 বলতেছে যখন অপরপক্ষ আপনাকে কি প্রভোক করলো, তারপরে আপনি তারে অ্যাসল্ট করতেছেন, তখন 1 মাস, 200 টাকা এবং উভয় হইতে পারে। তবে আমরা বলবো এখান থেকে শাস্তি আপনার মনে রাখার দরকার নাই, শুধু ওই সেকশনটাই মনে রাখেন, 351। আর একটা সেকশন মনে রাখেন 354, এটা মহিলাদের জন্য স্পেশাল ক্যাটাগরি দেওয়া আছে, যে যদি আপনি মহিলার মডেস্টিকে হনন করার জন্য, তার শালীনতা ভঙ্গ করার জন্য যদি কোনো মহিলারে আপনি অ্যাসল্ট করেন, একজন মহিলা বাজারে আসছে শপিং করতে, আপনি তারে দেখাচ্ছেন যে মারবো একটা থাপ্পড়, এইটা পৃথক একটা ধারা শাস্তিযোগ্য হবে 354। তো এই জন্য 354টা লাল কালিতে রাখেন, যে মহিলার মডেস্টি যদি আপনি আউটরেজ করার জন্য অ্যাসল্ট করেন, তাহলে 354-তে 2 বছর পর্যন্ত আপনার শাস্তি হইতে পারে। তাহলে আমরা এখান থেকে টোটাল 3টা জিনিস পড়বো। 350টা লাল কালিতে রাখেন, ক্রিমিনাল ফোর্স; 351 অ্যাসল্ট; আর 354 মহিলার মডেস্টি হনন করা। এই তিনটাই যথেষ্ট, আর দরকার নাই। এরপরের অংশ যদি আমরা যাই, কিডন্যাপিং থেকে অতটা গুরুত্বপূর্ণ কিছু না, শুধু সেকশন নাম্বারটা আর কিছু বয়স আছে, এটা মনে রাখলেই যথেষ্ট। 359, এইটা সেকশন নাম্বারটা মনে রাখবেন। মাঝে মধ্যে প্রশ্ন এটাই আসে যে কিডন্যাপিং 2 প্রকারের হয়, কত ধারায় দেওয়া আছে, বা কিডন্যাপিং কত প্রকার। কিডন্যাপিং এর বাংলা হচ্ছে মানুষ্য হরণ, তো বলতেছে যেটা 2 প্রকারের হয়। একটা হচ্ছে বাংলাদেশ থেকে মানুষ্য হরণ, আর একটা হচ্ছে আমাদের আইনগত অভিভাবক থেকে যেই আপনার মানুষ্য হরণটা। যদি কোনো ব্যক্তিকে আপনি তার সম্মতি ছাড়া বাংলাদেশের সীমানার বাইরে নিয়ে যান, কোনো ব্যক্তিকে তার সম্মতি ছাড়া অথবা আইনগতভাবে কোনো সম্মতি দিতে পারে, এমন যেমন একজন পাগল হইতে পারে, পাগলের কোথাও নিয়ে যেতে গেলে, নিয়ে যাইতে গেলে তার অভিভাবকের সম্মতি নিতে হবে। এখন ব্যক্তির সম্মতি ছাড়া যদি বাংলাদেশি ভূখণ্ডের বাইরে আপনি নিয়ে যান, আইনের ভাষায় আপনি বাংলাদেশ থেকে অপহরণ করেছেন বলে বলা হচ্ছে। আর যদি আপনি অভিভাবক থেকে নিয়ে যান, 361-তে বলতেছে যদি পুরুষ যদি হয় 14 বছর বয়স, এই বয়সটা বারবার পরীক্ষায় আসে যে কত বছর বয়স্ক পুরুষ আর কত বছর বয়স্ক মহিলা। বলতেছে পুরুষের বয়স যদি 14 বছরের কম হয় আর মহিলা হইলে বয়স যদি 16 বছরের কম হয়, এদেরকে যদি আপনি তার অভিভাবকের অনুমতি ছাড়া যে কোথাও নিয়ে যান, বাংলাদেশের বাইরের দরকার নাই, যে কোথাও যদি নিয়ে যান, অথবা কোনো পাগলকে যদি তার অভিভাবকের সম্মতি ছাড়া আপনি নিয়ে যান, তাইলে আইনের ভাষায় আপনি আইনগত অভিভাবক থেকে অপহরণ করেছেন বলে, সরি, মানুষ হরণ করেছেন বলে ধরে নেওয়া হবে। তাইলে আমরা 3টা সেকশন একসাথে কিন্তু আমাদের আসতেছে। 359 নর্মাল কথা বলে যে কিডন্যাপিং 2 প্রকার, একটা বাংলাদেশ থেকে অপহরণ, আর একটা হচ্ছে আইনগত অভিভাবক থেকে। আর 360-এ বলে যে বাংলাদেশ থেকে অপহরণ মানেটা কি, বলতেছে যে কোনো ব্যক্তিকে তার সম্মতি ছাড়া অথবা কোনো ব্যক্তি সম্পর্কে আইনগতভাবে কেউ সম্মতি দিতে পারে, তার অনুমতি ছাড়া যখন বাংলাদেশের ভূখণ্ডের বাইরে নিয়ে যাবেন, তাইলে আপনি, আমরা বলবো যে বাংলাদেশ থেকে আপনি মানুষ হরণ করছেন। আর আইনগত অভিভাবক থেকে বলতেছে যে পুরুষ যদি হয় 14 বছরের কম, মহিলা হইলে 16 বছরের কম। তো এই বয়সটাই বারবার পরীক্ষায় আসে।
তো এই জন্য এটা একটু মনে রাখবেন যে 14 বছর আর 16 বছর আর হচ্ছে পাগল, এদেরকে তার অভিভাবকের অনুমতি ছাড়া যদি আপনি যে কোনো কোথাও নিয়ে যান, বাংলাদেশের বাইরের দরকার নাই, তাইলে আপনি কি করবেন, অভিভাবক থেকে মানুষ শহরণ করেছেন বলে আমরা ধরে নিব। তবে এখানে আবার দুইটা ব্যতিক্রম দেওয়া আছে। একটা হচ্ছে কেউ যদি গুড ফেইথে, সরল বিশ্বাসে তার কোনো অবৈধ সন্তানকে, লেজিটেমেস সন্তান না, লেজিটেমেসি আমরা পড়ছি কত, সাক্ষ্য আইনের 112 ধারায়, যদি কেউ সরল বিশ্বাসে তার কোনো অবৈধ সন্তানকে নিয়ে যায়, এ ধারায় তার শাস্তি দেওয়া যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে সরল বিশ্বাসী কেউ যদি মনে করে, যেমন বাবা মার মধ্যে যখন দেখবেন যে দ্বন্দ্ব চলে, তালাক হয়ে যায়, তখন ওই বাচ্চা মায়ের কাছে থাকে, তো মাঝে মধ্যে বাবা আইসা হঠাৎ করে নিয়ে যায়, তো এইরকম ক্ষেত্রে এই ধারা মামলা কিন্তু চলবে না। তো এই জন্য বলতেছে যে সরল বিশ্বাসে তার কাছে হেফাজতের দায়িত্ব আছে, এই বিশ্বাস করে কোনো খারাপ উদ্দেশ্য ছাড়া সে যদি নিয়ে যায়, তাহলে 361-তে কি হবে না, তার অপরাধটা হবে না। এখন এর শাস্তিগুলো মনে রাখবেন কিনা, তো দেখেন শাস্তি মনে রাখেন বা না রাখেন, এই তিনটা সেকশন কিন্তু মনে রাখতেই হবে, 359, 360, 361, এই তিনটা থেকেই প্রশ্ন আসে। আর 362টা হেডিংটা মনে রাখবেন যে অপহরণ, বা যদিও এই যে অপহরণ আর মানুষ শহরণ বাংলাতেই আসলে গন্ডগোল, ইংরেজিতে নর্মাল আমরা ছোটকাল থেকে জানি যে কিডন্যাপিং মানেই অপহরণ, সবাই এটাই পড়ছেন। এখন এখানে বলতেছে যে কিডন্যাপিং মানে হচ্ছে মানুষ শহরণ, আর অ্যাবডাকশন মানে হচ্ছে অপহরণ। তো এইখানে মেইন পার্থক্য একটাই, যে আপনি যখন কাউকে বল প্রয়োগ করবেন, মানে ফোর্সফুলি, যেমন মাথার মধ্যে পিস্তল ঠেকায় বললেন যে চলেন, অথবা কাউরে প্রতারণামূলক ভাবে কাউরে বললেন যে ওই যে একজন ব্যক্তি বলছে তোমার দেখা করার জন্য বাইরে দাঁড়ায় আছে, একটু আসো, তো বাড়ি থেকে আপনি বাইর হইলেন, গাড়িতে উঠে আপনারে নিয়ে গেল, কি করলো, আপনি প্রতারণার মাধ্যমে প্রলুব্ধ করে আপনারে নিয়ে গেল, যে কোনো স্থানে নিয়ে যাক, তাহলে বল প্রয়োগ করে আর প্রতারণামূলক, এই দুইটা শব্দ থাকলে আপনি বুঝবেন যে এটা হচ্ছে অপহরণ। আর এই দুইটা যদি না থাকে, তখন কি হবে, ওই সেটা কিডন্যাপিং এ আসবে। এখন এর শাস্তিগুলা শুধু একটা সেকশনে আপনি যদি মনে রাখেন যথেষ্ট, আর বোঝার জন্য সবগুলা মনে রাখতে পারেন। সেটা হচ্ছে 364-এ, যেহেতু এর শাস্তি মৃত্যুদণ্ড, তাই এটা আপনাকে মনে রাখতে হবে। যদি 10 বছরের কম বয়স্ক বাচ্চাকে আপনি কি করেন, অপহরণ অথবা মানুষ শহরণ দুইটাই কিন্তু অন্তর্ভুক্ত, তাহলে 10 বছরের কম বয়স্ক বাচ্চাকে যদি আপনি অপহরণ অথবা মানুষ শহরণ যাই করেন, তাইলে আপনার শাস্তি মৃত্যুদণ্ড, অথবা যাবজ্জীবন, অথবা 14 বছর, তবে 7 বছরের কম নয়। তিন ও চারোটাই মনে রাখতে হবে, কারণ এখান থেকে আপনার ক্রিয়েটিভ প্রশ্ন হইতে পারে যে 10 বছরের কম বয়স্ক বাচ্চাকে কিডন্যাপিং করার ক্ষেত্রে নিচের কোনটা সত্য। 1 নম্বরে দিয়ে দিল যে মৃত্যুদণ্ড, 2 নম্বরে দিল যে যাবজ্জীবন, 3 নম্বরে দিল যে 14 বছর, 4 নম্বরে দিল যে 7 বছরের কম না। চারোটাই কিন্তু আপনার জন্য সঠিক। তাহলে এই 364-র এটা আপনি একটু লাল কালিতে রাখেন, বাকিগুলা যদি আপনার মন চায় পড়েন, নাইলে বাদ দেন, কোনো দরকার নাই। তাহলে 364-র এটা আপনি পড়বেনই পড়বেন, এখান থেকে পড়তে হবে। এখন এর মধ্যে যদি আমরা দেখি, আর দুইটা সেকশন আছে, 366-র বলতেছে যে যদি আপনি 18 বছরের কম বয়স্ক কোনো মেয়ে সংগ্রহ করেন নিষিদ্ধ কাজ করার জন্য, নানা প্রকার, যেমন দেহ ব্যবসা বলেন, ব্যভিচার বলেন, বিভিন্ন কাজ করার জন্য যদি সংগ্রহ করেন, তাহলে 10 বছর পর্যন্ত শাস্তি হবে। আর 366-বি বলতেছে যদি আপনি 21 বছরের কম বয়স্ক মেয়ে বিদেশ থেকে সংগ্রহ করেন, কিসের জন্য, এই নিষিদ্ধ কাজ করার জন্য। তাহলে এই দুইটা সেকশনে পরবর্তীতে অ্যাড করা আছে, এগুলো মনে রাখবেন যে 366-র হচ্ছে 18 বছরের কম বাংলাদেশ থেকে, আর 366-বি হচ্ছে 21 বছরের কম বিদেশ থেকে। আর 370, 71, 72, 73 এগুলো আপনার মনে না রাখলেও চলবে, এগুলা পড়ারই দরকার নাই, বর্তমানে এগুলা নাই। যেমন আমরা বলি, যেটা বলি যে স্লেভারি বা কৃতদাস বেচা কেনা করা, নর্মালি এগুলো আইনও নাই, চলেও না। এরপরে আপনি 374টা একটু মনে রাখতে পারেন যে ফোর্সফুল লেবার, মানে একজন একটা শ্রমিক একটা কাজ করতে চাচ্ছেন না, আপনি তারা বাধ্য করতেছেন ওই কাজটা করার জন্য। তাইলে ফোর্সফুলি কাউরে যদি আপনি কোনো কাজে বাধ্য করেন যেটা সে করতে বাধ্য না, তাহলে 374-এ আপনি অপরাধী হবেন।
তো যাক, বাকি অংশ আমরা আরেকদিন দেখবো, আজকে এর চাইতে বেশি আর না যাই। তাহলে আমরা যেটা বললাম 374টা অবশ্যই পড়বেন, যে এখানে বলতেছে যে ফোর্সফুল লেবারের কথা বলা হচ্ছে। আর 366 এ আর 66 বি, বাংলাদেশ থেকে হলে 18 বছরের কম, বিদেশ থেকে হলে 21 বছরের কম মেয়ে সংগ্রহ করলে সেটা অপরাধী হবেন। আর এইখানে 364 এটা শুধু একটাই পড়বেন, যে 10 বছরের কম, বয়সটাও যাতে মনে থাকে, যে কত বছরের কম বয়স্ক বাচ্চাকে অপহরণ করলে শাস্তি মৃত্যুদণ্ড হবে। আর এখান থেকে যেটা আমরা বললাম, যে এখানে আপনাকে 3টা সেকশনে পড়তে হবে, একটাও বাদ দিতে পারবেন না। 59, 60, 61, তিনোটাই পড়তে হবে। আর বয়সটা মনে রাখবেন, 14 আর 16। তাহলে আমাদের এই কিডন্যাপিং, অ্যাবডাকশন, যে স্লেভারি এবং ফোর্স লেবার, চারোটাই হয়ে গেল। তো ভিডিওটা আশা করি যদি আরো কয়েকবার দেখেন, টু দা পয়েন্ট আমরা যেগুলা বললাম, এই কয়েকটা সেকশনই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, বাকিগুলাতে যাবেন না। আর পাশাপাশি মৃত্যুদণ্ডের সেকশন গুলো অবশ্যই এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা আপনার, 121, 132, 194। আর আজকে আমরা অনেকগুলো একসাথে পড়লাম, কত পড়লাম, 302 মার্ডারের শাস্তি, 303 বাধ্যতামূলক শাস্তি, 305 পাগল অথবা নাবালককে পরচিত করা, 307 লাইফ কনভিক্ট যদি কি করে আবার, সে যদি অ্যাটেম্প টু মার্ডার করে আর ব্যক্তি যদি আঘাতপ্রাপ্ত হয়। এরপরে আরেকটা আমরা দেখেছি 326-এর এ, ওই যে এসিড দ্বারা যদি কারো চোখ, মাথা অথবা মুখমণ্ডল বিনষ্ট করে দেয়। আর এখন আমরা একটা পড়লাম 364-এ, 364-এ, 64-এ। তাহলে দেখেন আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা কিন্তু আমাদের হয়ে গেল, সামনে আমরা আরেকটা পাবো। তো এই 10টা আপনি পৃথক করে মুখস্থ রাখবেন, প্রয়োজনে ভিডিওটা আরো একবার দেখবেন। আমরা কিন্তু সেকশন খুব কম দিয়েছি, এর চাইতে ছোট করা আসলে সম্ভব না। অসংখ্য